তাহলে বিসমিল্লাহ করে শুরু করি। রেকর্ডিং চালু করলাম। আসসালামু আলাইকুম। এখন ওই লাস্ট ক্লাসে আমরা মনে হয় সহগ নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা বাণিজ্যিক আমদানিকারকের সহগ নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? এখন দেখেন আপনাদের গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল বিডিএস। বিডিএস নিয়ে কিন্তু আলোচনা হয় নাই। এখন আজকে কি বিডিএস এর ক্লাস করবো না সহগটা শেষ করব? কারণ সহগ নিয়ে স্যার দুই স্যার ঘন্টা। আপনাকে দেখা যাচ্ছে না। কেন ভাই, বাকিরা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ভাই আপনার স্যার মনে দেখা যাচ্ছে। ইয়া করেন, হয়তো আপনি আমারটা মিনিমাইজ করা আছে, আপনার ইয়েটা একটু স্ক্রিনটা ইয়া করেন। আচ্ছা, এখন আপনারা কি বলেন যে শখ নিয়ে উৎপাদনকারী শখ আমার 1 ঘন্টা লাগবে। কালকে তো শখ নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল, কারণ ক্লাসও তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজকে মানে সপ্তম ক্লাস, যদি আর ওই যে ভিডিও আমি দিছি সকাল 11টা বাজে, এখনও আপলোড হইতেছে। ওই যে আরেকটা কম্পিউটারে আপলোড হইতেছে, রাত্রে পেয়ে যাবেন। এখন যাক ওই আপলোড স্পিডটা কম আর কি অফিসেও। এখন আমি চাচ্ছিলাম আজকে বিডিএস এ ক্লাস করাবো না শখের ক্লাস করাবো। শখের ক্লাস বাকিটা যে করাবো না বলি নাই, কিন্তু যে উৎসগতনে কিন্তু একটা ক্লাস করাতে হবে আপনাদের। কোনটা করবো বলেন? সহগটা মনে হয় শেষ করে দিয়ে ওটা ধরলে ভালো হয়, তাহলে একটা আচ্ছা, অংশ তাহলে ক্লিয়ার শখ হয়ে শেষ গেল। করে দিয়ে ঠিক আছে, যেটা ভালো মনে করেন। শখ শেষ করে দিয়ে তাহলে উৎসগ, তাহলে আজকে আর উৎসগতন ধরা হবে না। আজকে শখ শেষ করব, তারপরে ওইখান থেকে অন্য দিন আর কি, নেক্সট ক্লাস মানে কালকে না, কালকে আপনাদের শখ, আপনাদের তো পরপর ইয়া। তাহলে আমরা স্যার বিসমিল্লাহ সহগ নিয়ে কি গত ক্লাসটা মিস করেছি ডেঙ্গু রোগীর জন্য। জি সহগ নিয়ে কি গত ক্লাসে আলোচনা হয়েছে স্যার না? হ্যাঁ, শখ নিয়ে আলোচনা হচ্ছে, আপনি আজকে রাতে ভিডিও পাবেন, ওটা দেখে নিন। হ্যাঁ, আর আমি আজকে ওকে পরে ওকে আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সেবা বাণিজ্যিক আমদানিকারকের শখ, ঠিক আছে? আজকে আলোচনা করব উৎপাদনকারী শখ। এই শখই আলোচনা করব, উৎপাদনকারী আর অন্য কিছু আলোচনা করব না, শুধু শখের পার্টে আলোচনা করব, ঠিক আছে? এখন দেখেন আমাদের যে ট্রেনিংয়ের আমরা যে অন্য বেসে ক্লাস করাই, ওইখানে একটা কন্টেন্ট থাকে উৎপাদনকারী, ওইটা দিয়ে আমি আপনাদের শখটা দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? জি স্যার দেখা আচ্ছা যাচ্ছে। দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এবিসি ফুডস লিমিটেড। আমি তো শখটাই বুঝাবো শুধু, কিন্তু বিস্তারিত আলোচনা করে বুঝাইতে গিয়ে যা লাগে। এবিসি ফুডস লিমিটেড খাদ্যদ্রব্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান, যে কোম্পানি 15% হারে ভ্যাট দেয় এবং রেয়াত নেয়। উক্ত প্রতিষ্ঠানের কি এই 6.3 দ্বারা পণ্য বিক্রি করে। তাহলে এই ছবি দেখে আপনি কী বুঝতেছেন বলেন? সে বিস্কুট বা কেক তৈরি করে, এই ধরনের প্রতিষ্ঠান না? যে মেশিনে তো মেশিনের মাধ্যমে কি বিস্কুট বা কেক তৈরি করে। তার প্রতিষ্ঠানের জি নাম হচ্ছে স্যার এবিসি ফুডস লিমিটেড। তার ঠিকানা হচ্ছে আশুলিয়া, সাভার, ঢাকা। নিবন্ধন নাম্বার, হ্যাঁ, কোম্পানি ধর হচ্ছে লিমিটেড। সে কী করে? অর্থনৈতিক কার্যক্রম, ম্যানুফ্যাকচারিং, রিটেল, হোলসেল, ট্রেডিং, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এই কোম্পানি যেইভাবে কি কেক কেক তৈরি করে, এই কেকের মিক্সারটা এইভাবে মিক্সিং করে। এই কেক তৈরি করতে গিয়ে সে দেখেন তার ফিনিশ প্রোডাক্ট, এটা হলো সিঙ্গেল প্যাকেট, আর একটা হলো কি বক্সে যদি বিক্রি করে, তাহলে বক্সটা হয় এরকম। এই এই কোম্পানি যখন কেক উৎপাদন করে বাজারে বাজারজাত করে, এই জন্য সে কার্টুন ইউজ করে, দেখছেন? কার্টুন ইউজ করে। তারপরে তার কেক হচ্ছে 2 ফ্লেভার, একটা ভ্যানিলা, একটা চকলেট। আরও কিছুই আছে, আমরা আলোচনা করব। তাহলে কি সিঙ্গেলও বেচে, বক্সে বেচে। এছাড়া এই কেক উৎপাদন করতে যায় তার এরকম অনেক র মেটেরিয়াল কিনা লাগে, কিনা বলেন? সে ময়দা কিনে, চিনি কিনে, ঠিক না? তারপরে কি আইসিং সুগার কিনে, মিল্ক পাউডার কিনে, কোকো পাউডার কিনে, এইভাবে ডিম, তারপরে অয়েল, সয়াবিন অয়েল, পাম অয়েল, তারপর গ্লুকোজ, গ্লিসারিন, এরকম অনেক র মেটেরিয়াল কিনা লাগে, কিনা বলেন? সাথে সাথে বেকিং পাউডার কিনতে হয়। তারপরে র্যাপার ইউজ করে। তাহলে এই কোম্পানি বলেন যদি রেয়াত নিতে চায়, তাহলে এই যে কার্টুন ট্যাবও ইউজ করে, পেপার কাপ ইউজ করে, এইভাবে সে এই র মেটেরিয়ালগুলো ইউজ করে। তাহলে বলেন সে এই কোম্পানি উৎপাদনকারী হিসেবে র মেটেরিয়ালের জন্য একটা ক্রয় খাতা রাখবে না? বলছি উৎপাদনকারী হিসেবে র মেটেরিয়ালের জন্য কী রাখবে? একটা ক্রয় খাতা রাখবে। আবার এই র মেটেরিয়ালটা ক্রয় খাতা পাশে দেখাবে, ক্রয় খাতা থেকে ইউজ দেখা দিবে। ঠিক তেমনি
ফিনিশ প্রোডাক্টটা বিক্রয় হিসেবে রিসিভ দেখাবে না? জি স্যার। এবং বিক্রয় হিসাব থেকে 6.33 দ্বারা ইউজ করবে, এই বিক্রি দেখাবে। তাহলে এটা হলো প্রসেস। কিন্তু এর মাঝখানে তাকে একটা শক দিতে হবে কিনা বলেন, যে পণ্য বেচার আগে তাকে কী করতে হবে, মূল্য ঘোষণা বা শক দিতে হবে, যেটা আমরা বুঝি আর কি। এখন বোঝেন এই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে দুইটা, একটা হলো ভ্যানিলা ফ্লেভারের কেক, আর একটা হলো কি চকলেট ফ্লেভারের কেক। যদি কস্টিং আলাদা, এই ভ্যানিলার কস্টিং মানে বিক্রয় মূল্য এক হইতে পারে, ভ্যানিলার কস্টিং আলাদা, চকলেটের কস্টিং আলাদা, তাহলে শক দুইটা দিব না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন 25 গ্রাম ভ্যানিলার জন্য একটা শক দিব, 25 গ্রাম চকলেটের জন্য একটা শক দিব। আবার বড় সাইজের একটা আছে 50 গ্রাম ভ্যানিলা, 50 গ্রাম চকলেট। তাহলে কটা শক দিবেন বলেন? 4টা না? জি 4টা। 4টা দিবেন। এখন দেখেন এই কেকটা আপনি এরকম প্যাকেটে করে বিক্রি করতে পারেন, তাহলে এই 4টা শক সিঙ্গেল প্যাকেটের জন্য একটা দিব। এখন অনেক কোম্পানি সেলস বৃদ্ধি করার উদ্দেশ্যে অনেক সময় বড় সাইজ বা প্যাক সাইজ বা ফ্যামিলি সাইজের প্রোডাক্ট বের করে না ভাই? আপনারা দেখবেন যে চানাচুরেরও কিন্তু দেখবেন বড় সাইজের প্যাকেট আছে না, যে ফ্যামিলি সাইজ, জি বড় ছোট। সবার অফিসে বাসার সবার জন্য, যে ম্যাগি লুডুস দেখবেন ফ্যামিলি সাইজ। তাহলে এইরকম ফ্যামিলি সাইজ যদি হয়, তাহলে কোম্পানি চিন্তা করলো এরকম 25 গ্রামে 12টা মিলে একটা বক্স করি। আপনারা যখন কোনো বাসায় যাবেন, যে বাসায় ছোটো বাচ্চা আছে, তাহলে অনেকে মিষ্টির বদলে এই কেক নিয়ে যেতে পারে না, যে এখন মিষ্টির দোকান পাইতেছি না, খালি হাতে যাবো, একটা কেকের প্যাকেট নিয়ে যায় গিফট হিসাবে, কি বলেন? ঠিক অনুরূপভাবে 50 গ্রামের যে এই সিঙ্গেল প্যাকেট, এটাকে 6 পিসের একটা প্যাকেট এরকম বড় সাইজে করে প্যাকেট করতে পারে কিনা বলে। আপনারা দেখবেন সুপার শপের ভিতরে ড্যান কেক, তারপরে ইজাব, তারপর আরও ওই যে ইষ্টি মিষ্টি, প্রাণ, অনেকের কি এই প্রোডাক্ট আছে। তাহলে এরকম সিঙ্গেল প্যাকেটের জন্য একটা শক দিবেন, বক্সের জন্য একটা দিবেন কিনা বলেন? তাহলে আমাদের 4টা আইটেম, শক কয়টা? 8টা হয়ে গেল না? দেখেন তো, একটা হলো দেখেন কাস্টার্ড কেক ভ্যানিলা গিফট প্যাক, এক গিফট প্যাক সমান সমান 12 পিস, এটা হলো বক্সের শক। আর দেখেন কাস্টার্ড কেক ভ্যানিলা রিটেল প্যাক 1 পিস, তাহলে সিঙ্গেল পিস, দেখেন তো 1 পিসের শক না? ঠিক তেমনি কাস্টার্ড কেক 25 গ্রাম চকলেট গিফট বক্স, দেখেন এক বক্স সমান সমান 12 পিস, 12 পিসের শক। ঠিক অনুরূপ দেখেন কাস্টার্ড কেক 25 গ্রাম চকলেট রিটেল প্যাক 1 পিস, সিঙ্গেল পিসের শক না? তাহলে এইভাবে দেখেন যে একটা আইটেম দুইটা হয়েছে কিনা, একটা আইটেম দুইটা হয়েছে কিনা বলেন? তাহলে আমরা শক দেবো কয়টা? মোট 8টা না ভাই? 2-1 জন কথা বলেন, জি আমি স্যার। বুঝতে পারবো না যে বুঝতেছেন কিনা। আচ্ছা দেখেন আমার প্রোডাক্টের এসএস কোড একই না? প্রোডাক্ট জি জি সব স্যার। তো একই কেক। এখন আপনারা বলেন, এই যে আমি প্রোডাক্ট বিক্রি করব, আমার প্রোডাক্টের গায়ে এমআরপি লেখা আছে না? এই যে 12 পিসের দাম 185 টাকা, তারপর সিঙ্গেল পিসের দাম 16 টাকা, 12 পিস চকলেটের দাম 185 টাকা, সিঙ্গেল পিস চকলেটের দাম 16 টাকা, এইভাবে 50 গ্রামের 6 পিসের প্যাকেটের দাম 175 টাকা, সিঙ্গেল পিসের দাম 30 টাকা, এইভাবে প্রোডাক্টের দাম দেওয়া আছে কিনা বলেন? এমআরপি। তাহলে আপনি যদি উৎপাদনকারী হন, আপনি কোন পণ্যের কোন রেটের উপরে শক দিয়া দিবেন? এই এমআরপির উপরে ব্যাট দিবেন, না আপনার জন্য আলাদা কোনো রেট আছে? বলেন, আপনারা কি এই এমআরপির উপরে শক দিবেন, না আপনাদের জন্য আলাদা কোনো রেট আছে? দেখেন তো এখানে লেখা আছে না, এক্স ফ্যাক্টরি প্রাইস লেখা আছে কিনা বলেন? আছে এক্স ফ্যাক্টরি প্রাইস? আপনারা তো লাইনে আছেন, কথা না বললে কেমনে বুঝবো? একজন তো বলতে হবে, অন্তত একজন বা দুজন সাড়া দেন। তাহলে আপনি বলেন যে এখানে লেখা আছে এমআরপি আর এখানে লেখা আছে এক্স ফ্যাক্টরি প্রাইস, তাহলে আপনি কোনটার উপরে শক দিবেন? স্যার জানি না। ঠিক আছে, জানেন না, এটা একটা ভালো কথা। দেখেন এমআরপি মানে কি ম্যাক্সিমাম রিটেল প্রাইস না? এটা কি কাস্টমার যখন পণ্যটা কিনবে তখনকার মূল্য না? কি বলেন? জি স্যার। জি না জানাও ভালো, আপনি বলছেন যে ধন্যবাদ। এখন দেখেন আমি এক্স ফ্যাক্টরি প্রাইস মানে কি আমার বিক্রয় মূল্য না? আচ্ছা আপনি দেখেন যে আপনি যখন পণ্য উৎপাদনকারীরা যখন বিক্রি করে বা বাণিজ্যিক আমদানিকারক এনে বিক্রি করে,
সে সরাসরি চূড়ান্ত ভোক্তার কাছে না বেচতে পারে না, এরকম হইতে পারে না যে উৎপাদনকারী ডিলারের কাছে বিক্রি করলো, ডিলার কী করলো রিটেলারের কাছে বিক্রি করলো, রিটেলার দোকানদারের কাছে বিক্রি করলো, এরকম হইতে পারে না। জি স্যার, হতে পারে। তাহলে এখন এই যে এই জায়গায় এই উৎপাদনকারী 40% সংযোজন করে শখ দিতে পারবে বাণিজ্যিক আমদানিকারকের মতো? বলেন সম্ভব কি না? কারণ উনি কি কেনার সময় 15% ব্যাট নিছে? কেনার সময় র মেটেরিয়ালে কিছু কিছু র মেটেরিয়াল 15% ব্যাট দিয়ে আসতে পারে, সব অস্বাভাবিক কিছু না, কিন্তু ওনার কি 5% এটি আছে? বলেন। যে আমাদের ব্যাট অফিস থেকে যে নির্ধারণ এটি নাই, আমাদের ব্যাট অফিস থেকে নির্ধারণ করে দেয় না যে 40% এডিশন করে নিয়ে আসেন। এখন বলেন এই ব্যবসায়ের পক্ষে সম্ভব কিনা? আমাদের বলে না যে ভাই 40% এডিশন করে নিয়ে আসেন, বলছি এই ব্যবসায়ের পক্ষে কি সম্ভব? ভাই একেবারে না বলতে তো ক্লাস করানো যাবে না। দেখেন আপনার বিক্রয় মূল্য কত? 185 টাকা। এমআরপি কত? 185 টাকা। তাহলে 185 টাকার উপরে যদি বেচেন, ভোক্তা অধিকার এসে আপনাকে ধরবে না যে ভাই আপনার গায়ের মূল্য হচ্ছে বেশি দামে কেন বেচছেন? জি স্যার। জি ধরবে। আর ফ্যাক্টরি প্রাইস ধরো 120 টাকা, তাহলে আমরা কি জানি এই 120 টাকার মধ্যে 104 টাকা হচ্ছে ভ্যালু, 15 টাকা হচ্ছে ব্যাট, দুইটা মিলে 120 টাকা। তাহলে এই যে 120 টাকার 85 টাকার পার্থক্য ওই বিভিন্ন পার্টির কাছে ভ্যালু চেনের মাধ্যমে আমাদের প্রমাণ দিতে হবে না? দেখেন ভ্যালু চেনটা দেখাচ্ছি, দেখেন এই যে ভ্যালু চেন, এই যে ভ্যালু চেন, হ্যাঁ, যে আমাদের স্যাররা যে বলে এডিশন 40% না, সেটা সম্ভব না। দেখেন এই যে এই ভ্যালু চেনে আপনি বোঝেন। আচ্ছা আমি বাণিজ্যিক আমদানিকারক একটা ওপেন করছি, কেন ইয়েটা ওপেন করি তারা? আচ্ছা আমি আপাতত এটা দিয়ে বুঝাই। হ্যাঁ দেখেন এই যে একটা প্রোডাক্টের এই যে আমদানি পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে, তারপরে পাইকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে, এরকম অনেকগুলি স্টেজ আছে কিনা বলেন? আচ্ছা। তাহলে আমরা যে প্রোডাক্টে শখ দিব, আমার এই প্রোডাক্টটাও ঠিক অনুরূপভাবে ডিলারের কাছে যাবে না ভাই? ডিলারের কাছে যাবে, হ্যাঁ, মনে করি আমি উৎপাদনকারী, তার ডিলারের কাছে যাবে, তার পাইকারের কাছে যাবে, তার চূড়ান্ত ভোক্তার কাছে যাবে, খুচরা বিক্রেতা তার চূড়ান্ত ভোক্তা। এইভাবে পণ্যের বিভিন্ন স্তরে এডিশন হবে কি না? এখন আমার প্রোডাক্টের দাম যদি এরকম হয়, চেনটা পাচ্ছি না আমি, প্রোডাক্টের দাম যদি হয় এরকম যে আমার ফ্যাক্টরি থেকে বিক্রয় মূল্য 120 টাকা, যার মধ্যে ভ্যালু হচ্ছে 104 টাকা, ব্যাট হচ্ছে 15 টাকা, টোটাল ব্যাট সহ বিক্রয় মূল্য কত? 120 টাকা, আর 185 টাকা আমার এমআরপি। তাহলে মাঝখানে 130 টাকা আমার ডিলার প্রাইস, 140 টাকা আমার রিটেলার প্রাইস, 170 টাকা আমার হোলসেল প্রাইস, এরকম হইতে পারে কিনা বলেন? বিভিন্ন স্তরে এডিশন হবে। হ্যাঁ এডিশন হবে। তাহলে আমরা যে গায়ে রেটে ব্যাট না দিয়ে ফ্যাক্টরি প্রাইসে ব্যাট দিব, এটা তো সবাই বুঝছেন। তাহলে দেখেন তো 12 পিসের দাম যদি 120 টাকা হয়, তাহলে এক পিসের দাম কত বলেন? 10 টাকা। 10 টাকা। এখানে সিঙ্গেল পিসের দাম হচ্ছে কত? 15 টাকা। কারণ কি বক্সে বেচলে অনেক সময় অ্যাভারেজে রেট কমে আসে না? আপনি দেখবেন যে জি। ছোট্ট একটা 250 ml কোকের বোতাম তো কিন্তু 20 টাকা, তো হাফ লিটার কিনতে গেলে দেখবেন যে 30 টাকা দিয়ে হাফ লিটার পাওয়া যায় না, এরকম হয় না অনেক সময়? তাহলে এইভাবে আপনারা আমরা শখ দিব তাহলে কত? 10 টাকার উপরে না? এই আইটেমের শখ দেবো কয় টাকার উপরে? 10 টাকার উপরে। তারপর এই আইটেমটা শখ দেবো কয়টা? সিঙ্গেল পিস 15 টাকা। এইভাবে
আপনার কোম্পানির প্রোডাক্টও এরকম রিটেল হোলসেল প্রাইস থাকতে পারে না? অনেক কোম্পানি কি করে, যেমন আমরা এক কোম্পানি চাকরি করতাম, যে আমাদের এক কোম্পানি স্বপ্নের কাছে ডাইরেক্ট পণ্যটা বিক্রি করে, আবার উনি ডিলারের মাধ্যমে বিক্রি করে। তাহলে বলেন, স্বপ্নর কাছে বা আগরার কাছে বিক্রি করলে আগরা ডাইরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করে না? জি তাহলে আপনি স্বপ্নর কাছে যদি ফ্যাক্টরিতে ডাইরেক্ট সাপ্লাই দিয়ে দেন সুপার শপে, তাহলে আপনার ডিস্ট্রিবিউশন কস্টটা কি আছে? ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট স্বপ্ন মনে করেন গাড়িতে নিয়ে গেল, তাহলে আপনার প্রোডাক্টের দাম যদি 9.5 টাকা হয়, হ্যাঁ মনে করেন আপনি ডিলারের কাছে যান, ডিলার কি তার সেলস এসআর কি বলে, যারা সেলসের লোক আছে তাদের দিয়ে অর্ডার কার্ডটা কি প্রোডাক্টটা বিক্রি করে দেয় না? তাহলে ডিলারের কমিশন আছে, তারা আপনার ডিস্ট্রিবিউশনের কি খরচ আছে। এখন আপনি যদি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে বিক্রি করেন, অনেক সময় 8 আনা কম নেন না পণ্যের দাম প্রতি পিসে, যে ভাই আমি ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না যে একটা একটা হচ্ছে রিটেল, একটা হোলসেল, কি বলেন? জি যে আমার প্রতি পিসে 50 পয়সা করে ডিস্ট্রিবিউশন খরচ আছে, তাহলে আমি বলেন একটা রিটেল হইলো আমার কি 9 টাকা 30 পয়সা, আর 9 টাকা হচ্ছে আমার হোলসেল, বলতে পারি কিনা বলেন? তাহলে এইভাবে অনেক কোম্পানি জি। দেখবেন কি একাধিক রেট থাকে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা ধরে নিলাম এটাই আমাদের সহগের রেট, একটা হলো 10 টাকা, একটা হলো 15 টাকা, একটা হলো 142 টাকা। আচ্ছা, এই যে আপনার সহগ দিবেন, আপনি র মেটেরিয়াল কিনছেন, প্যাকিং মেটেরিয়াল কিনছেন না ভাই, সার্ভিস কিনছেন না? জি 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 আপনি জি তো স্যার রেয়া তো নেবেন। আচ্ছা, এখন র মেটেরিয়াল কেনার সময় আপনি কি 6.3 দ্বারা কিনছেন না? জি স্যার কিনছি আচ্ছা, দাঁড়ান আমি বের করে নেই। এই যে দেখেন, না এটা তো সেলস এরিয়া। আচ্ছা, এটা সেলস, এটা তো সেলস, এখন লাগবে না আমাদের, পারচেজের পারচেজ। আচ্ছা দেখ, আমি ওই অরিজিনালটা খুঁজতেছিলাম। আচ্ছা দেখেন, আমরা যখন শখ জমা দিব, আমার ওই যে ক্রয়কৃত উপকরণের এগেনস্টে যখন বাণিজ্যিক আমদানিকারক ছিল, আমরা বিল অফ এন্ট্রি দিয়েছিলাম না সাপোর্টিং। ঠিক তেমনি আপনি যদি স্থানীয় বাজার থেকে র মেটেরিয়াল কিনেন, তাহলে আপনাকে উপকরণের ক্রয় মূল্য প্রমাণের জন্য বিল অফ এন্ট্রি বা ব্যাট চালান দিতে হবে না? দিতে হবে কিনা বলেন? যে আপনি যে র মেটেরিয়ালগুলি কিনলেন, সার্ভিসগুলি কিনলেন, ডকুমেন্টস আছে কিনা বলেন, যে প্রতি পিসের দাম যে 10 টাকা বা প্রতি কেজির দাম যে 20 টাকা, এটা প্রমাণস্বরূপ আপনাকে ক্রয় ক্রয় সংক্রান্ত দলিল দিতে হবে কিনা? যে বিদ্যুৎ বিলের কপি দিতে হবে, প্রতি কেজির জন্য বিদ্যুৎ বিল লাগে কত, র মেটেরিয়ালের ক্রয় মূল্য বের করার জন্য ডকুমেন্টস দিতে হবে না? জি স্যার ঠিক তেমনি দেখেন, আমরা যখন এই র মেটেরিয়াল কিনছিলাম, আমাদের এই প্রত্যেকটা আপনি শখ করার আগে কী করবেন, ইয়ে স্টোর থেকে বা পারচেজ ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে সিঙ্গেল, অন্তত একাধিক চালান থাকতে পারে, একটা করে সিঙ্গেল আইটেম নেবেন। তাহলে আমরা যে কেক বানাইতে ময়দা লাগে, ময়দার জন্য একটা 6.3 নিছি কিনা বলেন? জি স্যার দেখেন, এবিসি ফুডস লিমিটেড কার থেকে কিনছে, সুমনা এন্টারপ্রাইজ থেকে কিনছে, তাহলে ময়দা কিনছি, সুগার কিনছি, হ্যাঁ। তারপরে দেখেন, তারপরে কি কিনছেন, আইসি সুগার কিনছেন, মিল্ক পাউডার কিনছেন, কোকো পাউডার, এইভাবে কি প্রত্যেকটা র মেটেরিয়ালের জন্য একটা একটা করে সিঙ্গেল নিয়ে নিছি। দেখেন, ডিম কিনা হয়েছে, তারপরে দেখেন ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, তারপরে দেখেন জিঙ্ক, সলভিক অ্যাসিড, হ্যাঁ এইভাবে। তারপরে দেখেন এই যে ফয়েল কিসে র্যাপার, যে ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, 50 গ্রামের ভ্যানিলা ফ্লেভার, 50 গ্রামের চকলেট, আর এগুলো ছিল 25 গ্রামের। তারপরে যে কার্টুন কিনছি, বক্স, হ্যাঁ পেপার কাপ, কার্টুন, তার প্রত্যেকটা র মেটেরিয়ালের মূল্যর প্রমাণস্বরূপ আমাকে একটা করে ডকুমেন্টস দিতে হবে কিনা। কার্টুন 25 গ্রাম, কার্টুন 25 গ্রাম চকলেট ভ্যানিলা
50 গ্রাম ভ্যানিলা, 50 গ্রাম চকলেট, একটা করে এভিডেন্স দিচ্ছেন বলেন। তাহলে এইভাবে এই এভিডেন্সগুলি নেন। এখন শখ করার আগে আমার কি জানি, আমাদের যেমন বিল অফ এন্ট্রি ছিল, এত টাকার প্রোডাক্ট আসছে, এত কেজি আসছে, ভাগ দিলে প্রতি কেজি র মেটেরিয়ালের দাম পাই গেছিলাম না আমরা? পাইছিলেন কিনা বলেন? বাণিজ্যিক আমদানিকারক একটা, সে তো যাহা কিনে তাহাই বেচে, কিন্তু উৎপাদনকারীটা কিন্তু এত সহজ না। দেখেন এই যে এই চালানগুলির এগেনস্টে আমরা যদি উৎপাদনকারী রেট এইভাবে করি, দেখেন আমরা যদি উৎপাদনকারী এটা করি, যে এই র মেটেরিয়ালের রেট আমি ওই 6.3 দেখে, দেখেন এই 6.3, এই 6.3-তে দেখেন তো প্রথমে দেখেন 1 নাম্বার 6.3 01/07/2021 সালে ময়দা আসছে কত কেজি? 4000 কেজি না? ময়দার মোট মূল্য হচ্ছে 98,000 টাকা। আমরা কি ভ্যাট দিছি? কারণ এটা প্রথম তফসিল দ্বারা অব্যাহতি। তাহলে দেখেন তো আমি যে কস্টিং যদি করি, এখানে দেখেন ময়দা, এই যে ময়দা 4000 কেজি, মোট মূল্য হচ্ছে 98,000 টাকা। যেহেতু ব্যাট দেই নাই, ব্যাটে আমার যোগ হয় নাই, ব্যাট যেহেতু নেই নাই, যেটা রেয়াত অ্যাডজাস্ট করার কিছু নাই, এই 98 কেজিকে যদি 4000 দিয়ে ভাগ দেন, প্রতি কেজি ময়দার দাম 24 টাকা 50 পয়সা পাইছেন কিনা বলেন। এবার আমি বলছি কি, এটা আমার রেফারেন্স হচ্ছে লোকাল পারচেস, এবং আমি 6.3 কি সিরিয়াল নাম্বার 1 দ্বারা কিনছি। বলেন এই লাইনটা সবাই বুঝছেন কিনা? জি এইভাবে জি, স্যার। সুগারের চালান, ময়দার সাথে সুগারও তো কিনছি, সুগার কিনছি 4500, এত টাকা ভ্যালু। এইভাবে প্রতি কেজি ময়দা, প্রতি কেজি সুগার, আইসিং সুগার, এইভাবে একক প্রতি মূল্যটা বের করতে পারছেন কিনা বলেন। যেগুলিতে কি নাই, ব্যাট নাই, কিন্তু যেগুলিতে ব্যাট আছে এগুলি কি করছেন প্রথমে দেখেন, যেমন র্যাপারেই যায়, প্যাকিং মেটেরিয়াল, মনে করেন আপনি ফয়েল কিনছেন, হ্যাঁ ফয়েল বা র্যাপার। আচ্ছা যখন ফয়েল কিনছেন, 1100 কেজি ফয়েল কেনার সময় 4,62,000 টাকা পেমেন্ট করছেন, কিন্তু তার উপরে 15% আরে ভ্যাট পরিশোধ করছেন না? দেখেন তো করছেন কিনা বলেন। ভাই আপনাদেরকে জোর করে ক্লাস জি, স্যার। করাইতেছি, বলেন। জি স্যার করছি স্যার ভ্যাট দিয়েছি। আচ্ছা দিছেন, তাহলে বলেন এই টাকা আর এই এই দুটো যোগ করে 5,31,000 টাকার প্রোডাক্ট কিনছেন না আপনি? এখন আপনি যদি 69,300 টাকা রেয়াত পান, তাহলে বলেন উপকরণের মূল্য কি এইটার উপরে ভাগ করে বের করবেন, না ব্যাট ছাড়া মূল্যের উপরে ভাগ করে বের করবেন? আপনি যদি জানেন 9.1-এ আমি 69,300 টাকা ফেরত পাবো, তাহলে বলেন এইটাকে কেজি দিয়ে ভাগ দিব, না এই ব্যাট ছাড়া মূল্যটাকে কেজি দিয়ে ভাগ দিব? ভ্যাট ছাড়া মূল্যকে কেজিতে ঠিক ভাগ না, দিব। ব্যাট ছাড়া মূল্যকে ভাগ দিব। সেই জন্য আমরা কী করছি দেখেন, আচ্ছা দেখেন আমরা এই যে টোটাল ভ্যালুর থেকে রেয়ারটা বাদ দিচ্ছি, আমরা কি লিখছি, ব্যাট প্লাস এআইটি বা এটি, এই এটি বা এআইটি আমরা সমন্বয় করি না, যেহেতু আমার লোকাল পারচেস, তাহলে টোটাল ভ্যালুর থেকে ব্যাটটা বাদ দিছি, তাহলে ব্যাট ছাড়া মূল্যটা আমার ক্রয় মূল্য না, আলাল ভাইয়ের মতো। তাহলে দেখেন তো 1100 পিসকে যদি আপনি 4,62,000 টাকা দিয়ে ভাগ দেন, প্রতি কেজি র্যাপারের দাম 420 টাকা করে পাইছেন কিনা বলেন। জি স্যার তাহলে যেসব র মেটেরিয়াল বা সার্ভিস কেনার সময় আপনি এই যে ব্যাট পরিশোধ করবেন, ওইগুলি এরকম বাদ দিয়ে ব্যাট ছাড়া আমরা একক মূল্য বের করতে পারবো কিনা বলেন। তাহলে দেখেন আমরা সকল র মেটেরিয়ালের ইউনিট প্রাইস বের করছি, দেখেন সকল প্যাকিং মেটেরিয়ালও কী করছি, ইউনিট প্রাইস বের করছি। তাহলে এই ইউনিট প্রাইস দিয়ে আমরা শখ করতে পারবো না এখন? বলছি যেই পর্যন্ত আলোচনা করছি এই পর্যন্ত বুঝছেন কিনা, যে আমরা শখ করার জন্য আমাদের ইউনিট প্রাইসগুলি দরকার। তাহলে আমরা সকল র মেটেরিয়ালের ইউনিট প্রাইস, সকল প্যাকিং মেটেরিয়ালের ইউনিট প্রাইস বের করছি কিনা? জি বের করেছি। আচ্ছা এখন আমরা একটা সহগে যাই, দেখেন এই যে সহগের ইয়াতে দেখেন, আপনারা তো এর আগে দেখছেন সহগটা। প্রথম হইলো দেখেন, প্রথম হইলো কোম্পানির নাম, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, নিবন্ধন নাম্বার, এগুলো তো আসলে বলছেন, এগুলি আমি আলোচনা করলাম না। এখন দেখেন কর্মীর সংখ্যা দিলাম 1, আমি যেই পণ্য বানাইতেছি ওটার এসএস কোড দিব না? কী লেখা আছে, পণ্যের এসএস কোড। তাহলে আমি কি দিলাম, যেই পণ্য কেকটা বানাইছি ওটার এসএস কোড। আমি কি লিখছি, কাস্টার্ড কেক 25 গ্রাম ভ্যানিলা গিফট প্যাক,
এক গিফট প্যাক সমান সমান 12 পিস, তাহলে আমি বলছি যে এক বক্সে কয়টা থাকে 12 পিস, কিন্তু শখ দিছি কি আমি এক পিসের জন্য দিছি না, দেখেন তো। তাহলে দেখেন 12 পিসের দাম যদি 120 টাকা হয় তাহলে এক পিসের দাম কত বলেন? মনে করেন আমার গায়ের রেট কত, গায়ের রেট হচ্ছে এমআরপি হচ্ছে 185 টাকা, কিন্তু আমি বেশি কয় টাকায় ভাই বলেন? 120 আমি 120 টাকা, তাহলে আমার এক পিসের দাম 10 টাকা না, 10 টাকা। জি স্যার। 150। তাহলে দেখেন এক পিসের দাম 10 টাকা, তাহলে আমি শখটা কি পিসে দিতেছি না? পিছে দিচ্ছি স্যার। আচ্ছা, এখন আপনি যখন পিসে দেন তাহলে আপনি কি জানেন যে এক পিস বানাইতে আমার কি পরিমাণ র মেটেরিয়াল লাগে, এই র মেটেরিয়াল নাম লিখবেন না, দেখেন তো। জি স্যার। তারপরে আপনি প্রোডাকশন ফ্লোর থেকে রেসিপি নেবেন না যে ভাই এক পিস কেক বানাইতে কি কি র মেটেরিয়াল লাগে, দেখেন তো, নেবেন কি না? জি স্যার। আচ্ছা, এখন প্রোডাকশন থেকে কি আপনি রেসিপি নিলেন, এখন নিয়ে দেখলেন যে এক পিস কেক বানাইতে 27 গ্রাম র মেটেরিয়াল দেওয়া লাগে, লাগে না? কারণ কেক কি আপনি যা দিবেন তাই পাবেন, কিছু জলীয় অংশ উড়ে যাবে না, বিস্কুটের মতো খামির যখন তরল দেন কিছু অংশ উড়ে যায় কিনা বলেন? জি স্যার, উড়ে যায় পানি। উড়ে যাবে। তাহলে আপনি 27 গ্রাম দিলে কত গ্রাম পাবেন? 24 গ্রাম পাবেন। দেখেন কত গ্রাম দেবেন, 27 গ্রাম দিলে 24 গ্রাম পাবেন। দেখেন এই বন্ধ বলছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন বোঝেন যে এই যে 27 গ্রাম দিলেন, কিউসি তো আপনাকে পরিমাণটা দিল 27 গ্রাম র মেটেরিয়াল, এই ময়দা লাগে 3.88 গ্রাম, সুগার লাগে 6.83 গ্রাম, এরকম কি গ্রাম লাগে, মোট 27 গ্রাম। তাহলে এই 3 গ্রাম র মেটেরিয়ালের দাম দেখেন তো, এই যে মাউসটা দেখেন, এই যে মাউসে, তাহলে 3 গ্রাম র মেটেরিয়ালের দামকে প্রতি কেজি ময়দার দাম যদি 24 টাকা 50 পয়সা হয়, এটা আগের রেট, আগের তথ্য দিয়ে করছি তো, বর্তমান রেট একটু চেঞ্জ হতে পারে, 24.50, তাহলে কি 1 কেজি ময়দার দিয়ে গুণ হলো 1000 দিয়ে যদি ভাগ দেন তাহলে 1 গ্রাম ময়দার দাম বের হয়ে যাবে না? দেখেন 24.5 হচ্ছে কি 1 কেজি ময়দার দাম, ওইটাকে যদি 1000 দিয়ে ভাগ দেন প্রতি গ্রাম ময়দার দাম পাবেন কিনা বলেন? জি, ক্যালকুলেশন করে বের করা হ্যাঁ, যাবে। তাহলে এই প্রতি গ্রাম ময়দাকে যদি এই মূল্য দিয়ে গুণ দেন তাহলে দেখে তো এক পিস কেকের জন্য 0.42 টাকার মানে 42 পয়সার ময়দা লাগে না, দেখেন তো। এক পিস কেক উৎপাদন করতে 74 পয়সার চিনি লাগে কিনা বলেন? এক পিস কেক উৎপাদন করতে 15 পয়সার আইসিং সুগার লাগে, তাহলে সরি, এই যে সরি পরিমাণ সরি ভাই, আমি সরি কইলাম তো, যাক হয়েছে অন্যদিকে চলে গেছে। তাহলে দেখেন 9 টাকার 9 পয়সার ময়দা লাগে কিনা বলেন এক পিস কেক বানাইতে, 0.0 পরে 2 পয়সার সুগার লাগে কিনা বলেন? লাগে। হ্যাঁ, তাহলে এইভাবে এই সবগুলি যোগ করলে আমি বলতে পারি না 27.91 গ্রাম র মেটেরিয়ালের মূল্য হচ্ছে 3.13 টাকা, দেখেন তো। জি, 3 টাকা 13 আচ্ছা, পয়সা। এখন আমার কেকের ওজন হচ্ছে 25 গ্রাম, এখন দেখেন তো 27.91 গ্রাম র মেটেরিয়াল দিলেন, আমরা দর্শি নেই যে ওয়েস্টেজ দেখেন 3.88 গ্রাম দিলে ওয়েস্টেজ হয় 0.42 গ্রাম, তাহলে এইভাবে 97.91 গ্রাম র মেটেরিয়াল দিলে 3.07 গ্রাম ওয়েস্টেজ হয় না, হয় কিনা বলেন? তাহলে দেখেন তো, যোগ করলে পাওয়া যাবে। হ্যাঁ আমি উত্তর দিতেছি, দাঁড়ান। তাহলে এই ওয়েস্টেজ যদি বাদ দেন তাহলে দেখেন তো আপনি 24.84 গ্রাম ফিনিশ প্রোডাক্ট পান না, বলছে আপনি 24.84 গ্রাম ফিনিশ প্রোডাক্ট পান কিনা বলেন? এখন যদি আপনি 24.84 গ্রাম ফিনিশ প্রোডাক্ট পান, দেখেন এই গ্রামের সাথে 1.15 গ্রাম র্যাপার যোগ হয় না, তখন আপনি কেকটা যখন ওজন করেন র্যাপার ছাড়া ওজন করতে পারবেন বলেন? ভোক্তা অধিকার এসে মনে করেন চানাচুর প্যাকেটের ওজন করলো, কেকের প্যাকেটের ওজন করলো, বিস্কুটের প্যাকেট ওজন করলো, উনি কি র্যাপার ওজন করবে না? তাহলে 24.84 সাথে যদি 1.15 যোগ হয়ে যায় তাহলে প্লাস মাইনাস 25 গ্রাম হয়েছে কিনা বলেন? এখন আপনাদের প্রশ্ন হলো ওয়েস্টেজ, না ওয়েস্টেজটা করতে আসছে। দেখেন এখন কোম্পানি বেজে ওয়েস্টেজ এক এক রকম হইতে পারে না। একজন কেক বানায়, সে যদি বলে যে আমি 20 কেজি দিলে 19 কেজি ফিনিশ প্রোডাক্ট পাই,
তাহলে 1 কেজি তার ওয়েস্টেজ না? একজন বাণিজ্যিক আমদানিকারক যদি বলে যে আমি এক কন্টেনার প্রোডাক্ট আছে আপেল আনছি, আমার নিচের যে আপেল ছিল এর মধ্যে কি প্রায় অধিকাংশ বক্সই নষ্ট হয়ে গেছে, তাহলে সে যদি বলে যে 10টা মনে কর বক্সের র্যাক থাকে, 10% ওয়েস্টেজ বলতে পারে কিনা বলেন? তাহলে এইভাবে ওয়েস্টেজটা ব্যবসা অনুযায়ী চেঞ্জ হবে না ভাই। এখন আপনি মনে করেন আপনি কাপড় আনছেন, বসের নিচে যে রুলগুলি ছিল এগুলি কি নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি ওই অনুযায়ী ওয়েস্টেজ ধরতে পারবেন না। তাহলে ওয়েস্টেজটা নির্ভর করবে কিসের উপরে? কোম্পানির নেচারের উপর। এখন মনে করেন আক্তার ফার্নিচার, হাতির ফার্নিচার যারা চেয়ার টেবিল বানায়, তারা এমন একটা চেয়ার বানালো, মনে করি এই চেয়ারটাই বানাইলো, এটার ভিতরে যে ডিজাইন আছে এই ডিজাইনের কারণে ওয়েস্টেজ হবে না? বলবে না স্যার আমি কাঠটা নিয়েছিলাম স্কোয়ার, কিন্তু ডিজাইন করার সময় 30% কাঠ ফালাই দিতেছে, কি বলেন? জি, কাটার কারণে অনেক অংশ পড়ে হ্যাঁ, যাবে। এখন আপনি যদি প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে জব করেন, ওয়েস্টেজ কি বেশি দিবে? কারণ অধিকাংশ প্লাস্টিক রিসাইকেল করা যায় না। জি তাহলে ওয়েস্টেজটা নির্ভর করবে কিসের উপর? আপনার প্রোডাক্টের নেচারের উপরে। যেমন Natural. মিষ্টির কারিগর যদি বলে আমার ওয়েস্টেজ, সে বলবে না 3 দিন পরে শিরাটা রাখা যায় না, ফালাই দিতে হয়, তাহলে সে 3 দিন পরে পুরো শিরাটাই ওয়েস্টেজ না? জি স্যার। তাহলে এইভাবে ওয়েস্টেজটা নির্ভর করবে কিসের উপর? আপনার কোম্পানির নেচারের উপরে। এখন আমরা কল্পনা করি, মনে করেন আপনি এরকম করে একটা মিক্সারে করে দেখেন, এরকম একটা মিক্সারে করে কেকটা মিক্সিং করছেন, তাহলে বলেন এই যে মিক্সারের মধ্যে ময়দাটা যখন ঢালছেন, চিনিটা যখন ঢালছেন, ঢালার সময় কিছু ওয়েস্টেজ হয়েছে কিনা বলেন? জি স্যার। আশেপাশে ছিটকে হ্যাঁ, পড়ছে। ছিটকে পড়ে গেছে। তারপরে কেকটা যখন দেখেন মেশিনের মধ্যে দিয়ে যখন গেছে, কেকের ড্রপটা যখন পড়ছে, অনেক সময় অ্যালাইনমেন্ট এদিক সেদিক হয়ে যায় না ট্রে থেকে? কারণ আপনারা তো অটোমেটিক মেশিনে প্রোডাকশন দিচ্ছেন। দেখেন ইয়াটা, একটা ভিডিও দেখায় দেখেন। দেখেন এই যে কেকটা যখন মিক্সিয়া থেকে পড়লো, সাউন্ডটা কমাই দিলাম যেন আপনাদের কানে ব্যথা না লাগে। দেখেন এখন যখন নিয়ে দিলাম, তাহলে এই যে মেশিনে যখন ড্রপটা পড়ে, এখানে অ্যালাইনমেন্ট এদিক সেদিক হয়ে যেতে পারে না? হ্যাঁ, তারপরে এই কেকটা যখন মেশিন দিয়ে দিল, দেখেন মাঝে মাঝে কেক যখন তোলে, এই যে মেশিনে যখন তোলে, তখন মেশিনের কেক ভেঙে যেতে পারে না? বিস্কুটটা যখন প্যাকেট করেন, প্যাকেটে ঢোকার আগে বিস্কুট ভেঙে যায় না? এই দেখেন এই যে এখানে কিছু ওয়েস্টেজ হচ্ছে কিনা বলে, এই যে এই মাউসটা দেখেন। তারপরে যে নিচে নিচে অনেক সময় কি খামি পড়ে যায় না? তারপরে এই যে এরকম ওই যে ড্রপ যখন পড়ে, তখন ওই যে এগুলি আলাদা কেন রাখছে? সবগুলির ওজন সমান না, অনেক সময় হয় না, কেকের ওজন কম বেশি হয় না ভাই? তাহলে এইরকম কেক তোলার সময়, ড্রপ ফালানোর সময় মাঝে মাঝে কারেন্ট চলে গেছে, নিচে কিছু কেক পড়ে গেছে, দেখছে নিচে কেক, তাহলে এরকম কিছু ওয়েস্টেজ আছে কিনা? তারপরে আপনার কেকটা যখন এই যে প্যাকেটে বলেন, তখন কিছু ওয়েস্টেজ হতে পারে কিনা বলেন? তারপরে এই যে এই মিক্সারটা যখন ঢালে, মেশিনের মধ্যে কিছু মিক্সার লাগিয়ে থাকে না? তাহলে এইভাবে এই কেকটা যখন আপনি মনে করেন তরল খামির দিচ্ছেন, আপনি যদি বলেন যে আমি যখন কেকটা মিক্সারে ডাললাম, মিক্সারটা যখন হইলো, পাতিলে করে যখন মেশিনে ডাললাম, আমি বলতে পারি না 20 কেজিতে আমার 500 গ্রাম ওয়েস্টেজ প্রতি বেসে বলতে পারি? 20 কেজিতে বলেন 500 গ্রাম ওয়েস্টেজ বলা যায় কিনা? হতে পারে কম বেশি। কিছু ডাল থেকে পড়ে গেল, কিছু মেশিনে পড়ে গেল। আবার আপনি যখন তরল খামিরটা দিচ্ছেন, কেকটা কি তরল পাইছেন না মানে একটু ড্রাই পাইছেন বলেন? বিস্কুটটা কি শুকিয়ে গেছে, লিকুইড অংশটা আমি যদি বলি এরকম যে আমার 500 গ্রাম র মেটেরিয়াল কি ডালার মধ্যে, মেশিনের মধ্যে, পাইপের মধ্যে থেকে নষ্ট হয়েছে, তাহলে এটা কি ফিক্সড কস্ট না? মানে সব জায়গাতে সমান চলে গেছে না? জি জি, চিনি যেমন গেছে, ময়দা গেছে, সবই গেছে, কিন্তু 19 কেজি 500 গ্রাম যখন মিক্সারটা দিছেন, ওইখান থেকে জলীয় অংশটা উড়ে গেছে না ভাই? জি চলে গেছে। তাহলে আপনি দেখেন কিছু কিছু আইটেমের আপনি ওয়েস্টেজ 5% দিতে পারেন, কিছু কিছু র মেটেরিয়াল 10% দিতে পারেন কিনা? ডিম 10% দিলে কেন? ডিম দিয়েছিলেন তরল, জলীয় অংশ উড়ে গেছে, দিতে পারেন না? কিন্তু ময়দাটা দিলেন 5%, দিতে পারেন কিনা বলেন? তাহলে এখানে একই আইটেমের মধ্যে র মেটেরিয়াল ওয়েস্টেজ 2 রকম হয় কিনা বলেন? আপনি দিলেন ফ্লেভার ভাই পুরোটা উড়ে গেছে না, শুধু সেন্ট আছে না, কি বলেন?
বুঝতে পারছেন? তাহলে এইভাবে যে আপনি মনে করেন ক্যান্ডি বানাবেন, গ্লুকোজ দিছেন, গ্লুকোজের কি ওয়েস্টেজ হয়? কিন্তু একটা ফ্লেভার দিছেন, ফ্লেভারটা উড়ে গেছে, তাহলে কি ওইটা ওয়েস্টেজ না? এইভাবে আপনি 20 কেজি দিলে 19 কেজি পান, তাহলে ওয়েস্টেজ কত পার্সেন্ট বলেন? 10 কেজি, 1 কেজি ওয়েস্টেজ কত? 5%। তাহলে 5%, 5% না, 10 কেজিতে 20 কেজিতে ইয়ে গেলে 5%। আচ্ছা, তাহলে এখন আমরা বলি 19 কেজি দিলে আমরা ফিনিশ প্রোডাক্ট পাই কত বলেন? আপনি 19 কেজি র মেটেরিয়াল দিলে 500 গ্রাম হইলো কি সিস্টেম লস, মনে করেন মেশিনে দিলে এখানে নষ্ট হলো, আর 500 গ্রাম কি ওয়েট কমে গেল, তাহলে আমি বলতে পারি কি না 20 কেজি র মেটেরিয়াল দিলে আমি কি 19 কেজি ফিনিশ প্রোডাক্ট পাই? জি তাহলে 1 কেজি যেহেতু পাই না, এটা কি আর প্রোডাক্টের কস্টিংয়ে আসবে? মানে র মেটেরিয়াল ইউজের মধ্যে আসবে, ক্রয় খাতা থেকে বাদ যাবে, কিন্তু ফিনিশ প্রোডাক্ট কি আর পাবো? তাহলে এই 1 কেজি হলো ওয়েস্টেজ, প্রতি বেসে 1 কেজি ওয়েস্টেজ। তাহলে বলেন 19 কেজি ওয়েস্টেজ যদি দেয়, এখন আপনি বলেন আমরা এমনি বের করতে পারি না যে একটা ব্যাচ তৈরি করতে 20 মিনিট যদি লাগে, 1 ঘন্টার মধ্যে 3টা ব্যাচ প্রোডাকশন দিব, সারাদিনে কয়টা ব্যাচ প্রোডাকশন দিব, বলতে পারি কিনা বলেন? জি, বলা যাবে। আচ্ছা, তাহলে এইভাবে চিন্তা করেন, আমরা একটা ব্যাচের র মেটেরিয়াল লাগে 19 কেজি, আমি সারাদিনে 80 বার প্রোডাকশন দিতে পারি অ্যাভারেজে, মানে এটা আমার মেশিনের ক্যাপাসিটি। তাহলে আমি 19 কেজি 80 দিয়ে গুণ দিলে একদিনে আমি 1520 কেজি র মেটেরিয়াল ইউজ করতে পারি কিনা বলেন? জি স্যার। আচ্ছা, 1520 কেজি র মেটেরিয়াল ইজুকাল টু 1000 গ্রাম দিয়ে যদি গুণ দেন, দেখেন 15,20,000 গ্রাম র মেটেরিয়াল না? জি আপনার একটা কেকের ওজন যদি 25 গ্রাম হয়, তাহলে আপনি বলতে পারেন আপনার মেশিনের ক্যাপাসিটি পার ডে 60,800 পিস। দেখেন তো, জি স্যার। সবাই ক্লিয়ার ভাই? সব কেক তো একই সাইজের নাও হতে পারে, কোনোটা 24 গ্রাম হতে পারে, আচ্ছা। একটু এদিকে সেদিকে তো হতে পারে। একটু পরে বস বলতেছি। ধরেন আমরা এভারেজে ধরে নিলাম, ধরেন একটা আমরা ক্যাপাসিটি এভারেজ বের করতেছি, তাহলে একদিনের যদি ক্যাপাসিটি হয়, আমাদের প্রতি মাসে 4টা শুক্রবার থাকে, সরকারি ছুটি থাকে, অনেক কোম্পানি 25 বলে, অনেক কোম্পানি 26 বলে, আপনি যেটাই ধরেন 25 বা 26, তাহলে আমি বলতে পারি মাসে আমার ওয়ার্কিং ডে 25 দিন। জি তাহলে একদিনের প্রোডাকশন ক্যাপাসিটিকে 25 দিয়ে গুণ দিলে 1 মাসের প্রোডাকশন ক্যাপাসিটি পাইছেন কিনা বলেন? জি স্যার, 15,20,000। হ্যাঁ, তাহলে 12 দিয়ে গুণ দিলে 12 মাসের প্রোডাকশন ক্যাপাসিটি বের করতে পারবেন? হ্যাঁ যাবে। তাহলে এইভাবে আপনি যদি আপনার কোম্পানিতে যদি এরকম হয়, আপনি কেক প্রোডাকশন দেন, চকলেট প্রোডাকশন দেন, চানাচুর প্রোডাকশন দেন, আছে কিন্তু অনেক মাল্টিনেশনাল কোম্পানি, তাহলে আপনি প্রতি কেজির ওভারহেড বের করে নিয়ে আসতে পারেন না? পার কেজির জন্য আমার ওভারহেড কত? যাবে মনে করেন এক ভাই প্রাণে চাকরি করে, এক ভাই কি করে আকিজ গ্রুপে চাকরি করে, বড় বড় কোম্পানিতে যারা চাকরি, যাদের অনেক আইটেম, তাহলে এইভাবে উনি পার কেজিতে অপারেটিং কস্ট আনতে পারে কিনা বলেন? তাহলে প্রতি কেজি যদি অপারেটিং কস্টটা বের করতে পারেন, তাহলে প্রতি ইউনিটে নিয়ে আসতে পারবেন না? যাবে তো স্যার। বাকিরা বুঝতেছেন না? কি যে বোঝেন না, এটাই বোঝেন নাই? জি, বুঝতেছেন। না, মনে করেন এটা তো আমি জটিলটা দেখাচ্ছি, যে যারা গ্রুপ অফ কোম্পানি, হ্যাঁ, তাদের একাধিক ফ্যাক্টরি আছে, তাদের সি রিপোর্ট তো একটা, তাহলে এই যে হেড অফিসের কস্টগুলি কি আনুপাতিক হারে সব জায়গায় ভাগ করতে হবে না? সে যদি এরকম করে, তার বিভিন্ন প্রতিষ্ঠানের টোটাল ইয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি যদি বের করতে পারে, তাহলে সিএ রিপোর্ট থেকে অপারেটিং কস্টটা বের করে কি ইউনিটে নেওয়া যেতে পারে না? মনে করেন আপনার ফ্যাক্টরিতে লেবার কস্ট বের করার জন্য করতেছি আমরা। হ্যাঁ এটা কি আমরা লেবার কস্ট বের করার জন্য জি জি, করতেছি? হ্যাঁ যে দেখেন, একটা plant-এ কত তাহলে labor cost এইভাবে থাকে? এইভাবে যদি আমাদের একাধিক আইটেম হয়, প্রত্যেকটা আইটেমের যদি আমি এরকম প্রতি পিসে যদি আনি বা কেজিতে যদি, বা কেজিতে তো করা যায়, এটা যার যার অবস্থা বুঝে, এইভাবে আমি আমার ইয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি বের করতে পারি কিনা বলেন? যাবে স্যার। আচ্ছা, আপনি যদি ইয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি বের করেন, এই যে আমাদের এইখানে তো র মেটেরিয়াল কস্টিং দিলাম, প্যাকিং মেটেরিয়াল কস্টিং পেলাম, এখানে আমাদের কিছু ওভারহেডের কস্টিং আছে কিনা বলেন? জি জি আছে। হ্যাঁ, এই ওভারহেড কস্টিংটা করতে আসবো। ওভারহেড কস্ট আছে। আপনি দেখেন তো আপনার সিএ রিপোর্টে এরকম দেওয়া আছে না যে কনসালটেন্সি ফি আছে কিনা, এক বছরে কনসালটেন্সি ফি কত টাকা আছে কিনা বলেন? তারপরে সিএ রিপোর্টে কনভেন্স কত টাকা, তারপরে ডিপ্রিসিয়েশন কত টাকা, ইলেকট্রিসিটি কত টাকা, এইভাবে এই কস্টিংগুলি আছে কিনা বলেন সিএ রিপোর্টে? আছে সব আচ্ছা, কস্টিং আছে। এই সিএ রিপোর্টে যদি কস্টিংগুলি থাকে,
আপনি যদি ইয়ারলি পুরা ফ্যাক্টরি প্রোডাকশন ক্যাপাসিটি পার কেজিতে যদি নিয়ে আসেন, তাহলে প্রতি কেজির ওভারহেড বের করতে পারবেন না? কি বলেন? যাবে স্যার। আর প্রতি কেজির ওভারহেড যদি বের করতে পারেন, প্রতি গ্রামেরটা বের করতে পারবেন না, বা প্রতি পিসেটা বের করতে পারবেন না। আর আপনি যদি বাদ দিয়ে জানেন বের করে। 1 কেজিতে 500 পিস হয়, কথার কথা 25 গ্রাম করে 20 পিস হয়, তাহলে এইভাবে এখন দেখেন আমরা যেহেতু শুধু কেক বানাই, খেয়াল করেন উদাহরণস্বরূপ আমাদের ইয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে এইটা, তাহলে আমি দেখেন তো এই ওভারহেড কস্ট দিয়ে ভাগ দিলে এই যে আমার একটা পিস কেক বানাতে কনসালটেন্সি ফি লাগে 0.05 টাকা, কনভেন্স লাগে 0.0014 টাকা, এইভাবে করতে করতে দেখেন আমার ওভারহেড কস্ট 92 পয়সা আসছে কিনা বলেন। জি স্যার। যাদের মনে করেন বাণিজ্যিক আমদানি করো তারা কি করবেন, ওই যে অনুমান করে 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 দিয়ে দিবেন, শুধু কি করবেন পোর্ট চার্জ, ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জ এগুলি তো বিল অফ এন্ট্রির সাথে থাকে। পোর্ট চার্জকে ওই বিল অফ এন্ট্রিতে যে পরিমাণ প্রোডাক্ট আছে ওটাতে ভাগ দিবেন, ইন্স্যুরেন্সকে ওই পরিমাণ প্রোডাক্ট দিয়ে ভাগ দিয়ে বের করবেন, আর বাকিগুলি কি করবেন পোর্ট চার্জ, ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জ, হ্যাঁ, আর সিএনএফের কমিশন এগুলি ছাড়া কি আর বেচালান আছে বলেন, ওগুলি অ্যাজাম্পশন করে দিবেন। কিন্তু যারা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আছেন, যারা ওই যে 40% এডিশন করতে পারবেন না, এডিশন করবে 2 টাকা, তাহলে তারা এইভাবে অপারেটিং কস্টটা বের করতে পারেন কিনা বলেন। তাহলে আপনাদের অপারেটিং কস্ট 92 পয়সা করতে আসে, বুঝছেন তো এবার? জি স্যার। তাহলে একবার যে প্রশ্ন করছিলেন যে ওই বড় ধরনের কোম্পানি উৎপাদনকারী কিভাবে এইভাবে সিএ রিপোর্টের আলোকে যদি বের করেন, আপনার ইন্সপেক্টর স্যার মানতে বাধ্য কিনা বলেন, ইন্সপেক্টর স্যার মানতে বাধ্য কিনা বলেন ভাই। জি স্যার। স্যার যারা প্রোভাইডারশিপ কোম্পানি তারা কি করবে স্যার? তাদের জন্য তো এইভাবে না ভাই, প্রোভাইডারশিপ ব্যবসায়ীর জন্য তার এইভাবে না। স্যার এটা কি প্রোডাকশন ক্যাপাসিটি একটা না প্রতিষ্ঠানে? না, এটা হলো মনে করেন একটা লিমিটেড কোম্পানি, হ্যাঁ, যাদের অনেকগুলি প্রোডাক্ট থাকে, এরকম থাকে না মাল্টিনেশনাল কোম্পানি বা ইয়া বলো যে ফোন দিতেছে তো, আর বলো ক্লাস করাইতেছে 10টা পরে ফোন দিতে। এখন দেখেন এইভাবে 1 বছরে যদি প্রোডাকশন ক্যাপাসিটি আপনি পেয়ে যান, তাহলে এইভাবে আপনি এই যে সিএ রিপোর্টের দিয়ে ইউনিট দেয়, তাহলে ইন্সপেক্টর স্যার মানতে বাধ্য কিনা? জি স্যার। ভাই, সিএ রিপোর্ট মানতে বাধ্য। হ্যাঁ, আমি দুইটাই শিখাইলাম। একটা হলো এইভাবে অ্যাজ পার অ্যাকচুয়াল করতে পারেন, অনেক সময় কি 100% অ্যাকুরেট করা যায় না, 2-1টা অ্যামাউন্ট কি করবেন, কিন্তু সবচেয়ে খেয়াল রাখবেন কি যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল যেগুলির আপনার রিপোর্টটা কি সরকারের কাছে থাকে, এই পার ইউনিট ব্যয় করার সময় বিদ্যুৎ বিল, গ্যাস বিলটা খুব খেয়াল রাখবেন। কারণ দেখবেন যে ব্যাটের কর্মকর্তারা বলে যে বিদ্যুৎ বিল নিয়ে আসেন, তখন বলবে যে ভাই বিদ্যুৎ বিল 3 লাখ টাকা, আপনার সেল দেখাচ্ছে 3 লাখ টাকা, এটা কীভাবে সম্ভব, তখন আপনাকে ঝামেলা ফেলাবে, বুঝেন নাই? যদি কেউ যদি এরকম হয় যে প্রোডাকশন হচ্ছে অনেক কিন্তু অল্প অল্প সেল করে ম্যানেজ করে, তখন তাদের হাতিয়ার কি যে ভাই বিদ্যুৎ বিলটা নিয়ে আসেন, আর কিছু লাগবে না, সহগে দিচ্ছেন কত প্রতি কেজির জন্য বিদ্যুৎ, প্রতি পিসের জন্য বিদ্যুৎ বিল 10 পয়সা, তাহলে 3 লাখ টাকা দিয়ে এত পিস প্রোডাকশন, এই প্রোডাকশন গেছে কই, তাহলে আপনি ধরা কিনা বলেন। স্যার একটু বলি স্যার। বলেন। স্যার এটা একটা ব্যাপার। দ্বিতীয় একটা কথা হচ্ছে স্যার, আমরা যদি তখন যদি ব্যাখ্যা যে আমি আদার কস্টের ভিতরে আমার কিছুটা আছে, যেমন এডিশনের ভিতরে দাঁড়ান, আপনি এডিশনের ভিতরে, আচ্ছা আমরা দেখবো না কোন জায়গায় আপনি এডিশনে দেখা না যায়, দেখেন বিদ্যুৎ বিল প্রতি পিসের জন্য কত টাকা বিদ্যুৎ বিল, এটা দিয়ে উনি রেশিও বের করতে পারে কিনা বলেন। স্যার ভাই আপনি বোঝেন সহগে, এই যে সহগে যদি উপকরণ আপনি প্রমাণ নেন, তাহলে আপনি লেখছেন না এই যে পিডিবি বিদ্যুৎ বিল আমার কত 2 পয়সা করে লেখছেন কিনা বলেন, লেখছেন? এটা কিসের বিদ্যুৎ বিল? এটা হলো ফ্যাক্টরির বিদ্যুৎ বিল। আর হেড অফিসের একটা বিদ্যুৎ বিল আছে, এই দেখেন, এটা কি আপনি রেয়াত দিচ্ছেন বলেন? হেড অফিস এটা কি রেয়াত দিচ্ছেন? হ্যাঁ, প্রোডাকশনটা রেয়াত দিচ্ছে। এখন যদি ইন্সপেক্টর স্যার যদি বলে ভাই আপনি বিদ্যুৎ বিলটা নিয়ে আসেন, আচ্ছা ঠিক আছে, প্রতি কেজি প্রতি পিস কেক বানাইতে বিদ্যুৎ বিল লাগে 2 টাকা 2 পয়সা, ঠিক না? 0.02 মানে কি 2 পয়সা, তাহলে আপনি 3 লাখ টাকার বিদ্যুৎ বিলটা কত পয়সা, কতটা কেক বানাইছেন গুণ দিয়ে উনি ব্যয় করতে পারবে কিনা বলেন। প্রতি কিসের জন্য গ্যাস লাগে 10 পয়সা, দেখেন 10 পয়সা, তাহলে গ্যাস বিল দিয়ে উনি কনভার্ট করে গুণ দিয়ে ব্যয় করতে পারবে যে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কত। জি পারবে। তারপর বলবে না যে ভাই ঠিক আছে এত প্রোডাকশন দেওয়ার কথা, গ্যাস তো ইউজ করছেন, প্রোডাক্ট কই, সেলস কি দেখাইছেন কিনা, স্টকে এই পরিমাণ প্রোডাক্ট ঢুকছে কিনা বলতে পারবে কিনা বলেন। জি, এই জন্য বলছি এগুলি সতর্ক থাকবেন। আচ্ছা স্যার একটা কথা স্যার, এই যে আমরা যে করলাম
ওটা হচ্ছে একটা প্রোডাক্ট দেখে আমরা ক্যাপাসিটি বাইর করতে পারছি, কিন্তু একটা কোম্পানিতে তো স্যার মানে অনেক ধরনের প্রোডাক্ট হইতে পারে, তখন একটু আইডিয়া দেন না, আইডিয়া দেন না, অসুবিধা নাই, একটু আইডিয়া দেন কি কি প্রোডাক্ট আছে যেমন বলেন। যেমন স্যার ধরেন কেক বানায়, বিস্কুট বানায়, চিপস হ্যাঁ বানায়। হ্যাঁ বুঝেন। এখন ধরেন কেক বানাইতে লাগে ধরেন স্যার 5 মিনিট, বিস্কুট বানাইতে লাগে 1 মিনিট, না না চিপস না বানাইতে লাগে 30 আমি বলি, সেকেন্ড। শুনে আমি বলি আপনি একদিনে প্রোডাকশন ক্যাপাসিটি বাই করছেন না? এক বছরের ব্যাপার এক না স্যার, বছরে যে এক বছরে প্রত্যেকটা শিফটই কি 8 ঘন্টা ছিল না? জি স্যার প্রত্যেকটা প্রোডাকশন শিফট যে প্রোডাকশনের শিফট হয় না, সকাল ও, 9টা বাজে হ্যাঁ। অফিস শুরু হয়, 5টা বাজে শেষ হয়, টাইম তো একই ছিল, সবার একই ছিল কিনা বলেন? টাইম তো একই ছিল, টাইম তো একই তাহলে ছিল। হয়েছে তো সমস্যা কি? আপনি এইভাবে চিন্তা করেন যে কেকের বেতন কত, ওই বেতনটা আলাদাভাবে ভাগ করবেন। ক্যান্ডির বেতন কত, চিপসের বেতন কত, এটা আলাদা ভাগ করবেন। এই রেশিও তো আপনাদের মাথায় আছে। কস্ট ম্যানেজমেন্টে যারা পড়েন তারা জানেন না যে কেকের স্যালারি আলাদা হয় না, ক্যান্ডির স্যালারি আলাদা হয় না, কি বলেন? আনুপাতিক হারে হ্যাঁ, বের করবেন আনুপাতিক হারে। সবাইকে তারপরে এটা। বিদ্যুতের হ্যাঁ, মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী বিদ্যুৎ বিলটা দিয়ে দেন। যেমন আমরা করতাম কেকের জন্য 6:3:1, 6 হচ্ছে কেকের বিদ্যুৎ বিলের ক্যাপাসিটি, মানে রেশিও, বিদ্যুৎ বিল এবং হেড অফিসের স্যালারি। তারপরে ক্যান্ডিতে হচ্ছে 3 আর চিপসে হচ্ছে 1। তাহলে এইভাবে দেওয়া যায় কি না? আর চিপসের স্যালারি টোটালটা দিয়ে দিতাম, ক্যান্ডির স্যালারি টোটাল দিয়ে দিতাম, কেকের স্যালারি টোটাল, আর অন্যান্য আদার্স খরচ, হেড অফিসের স্যালারি, হ্যাঁ, তারপরে ওই যে কি ডিস্ট্রিবিউশন খরচ, তারপরে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এইভাবে রেশিও করে ভাগ করে দিতাম। তাহলে আপনি বের করতে পারবেন কিনা মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী রেশিও, যে আমার 500 মেগাবাইট বিদ্যুৎ ইউজ হয়, কোন মেশিন কতটুকু নেয়, বাই করা যায় কিনা বলেন? জি যাবে, একটু 19-20 হইতে পারে, এটা তো এটা তো সমস্যা নেই। 100% অ্যাকুরেট হবে না বস, কিন্তু তো এদিক সেদিক হবে বস। তাহলে উত্তর পাইছেন? স্যার মানে ক্যাপাসিটি যে আমি বের মানে আমার যে ক্যাপাসিটি যাই হোক আবার তো একই, তো না আবার না না, ভিত্তি করে আমি আপনি বলি আমরা সবগুলোই তো 8 ঘন্টার আওয়ারে বাই করছি না? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি ক্যাপাসিটি যাই হোক, আপনার তো 1 বছরে এর চেয়ে বেশি ক্যান্ডি প্রোডাকশন দেওয়ার ক্যাপাসিটি নাই। সর্বোচ্চটাই তো আমরা নিছি, 1 বছরে এতটুকু কেক বেশি। তাহলে আপনার কেকের যে 1 বছরের কস্টিং কেকে যদি ভাগ দেন, তাহলে প্রতি পিসের কস্টিং পেয়ে যাবেন না? এটা আপনাকে দিলাম, শুনে, এটাকে আপনাকে দিলাম, এটা উনি মাইনা নিতে বাধ্য। আপনি না পারলে আপনি অ্যাজাম্পশন করে দেন, অসুবিধা কি? পরে মিলাই দিতে এটা কি পারলে মিটারের রিডিং থেকে করা সম্ভব? আমার কেক উৎপাদন করতে না, আধা বস, ঘন্টা আমি লাগলো, বলি। আধা ঘন্টায় কতক্ষণ লাগলো, না না, আমি মানে বলি। কতটুকু বিদ্যুৎ আমি আমি বিদ্যুৎ আমি গেল? যখন এই যে এটা করলাম, দেখেন, আমি যখন এটা করলাম, আমি আমার সিএ রিপোর্টের এই পেজটা ওনাকে দিয়ে দিতে পারবো কিনা বলেন? আমি তো বলছি আমার সিএ রিপোর্ট থেকে নিছি, এটা আমার অডিট রিপোর্ট আছে না, অডিট জি, রিপোর্ট। জি, জি। তাহলে অডিট রিপোর্টে নিলে উনি মাইনা নিতে বাধ্য কিনা? জি স্যার, এটা তার তো বাদ- স্যার এখানে একটা কথা স্যার, জি বলেন। আমার সিএ রিপোর্ট তো হলো গত বছরের, কিন্তু আমার প্রোডাকশন তো হলো এই বছরের, তখন কি ওরা কোনো প্রবলেম করবে যে ভাই কি আমি একটা কথা বলি, শোনেন, যেই লোক এই একটু বছর বোঝে না problem তার বেশি তার করবে। ওই পোস্টে চাকরি করা উচিত। আপনি তো গত 1-2 বছরের অভিজ্ঞতার আলোকে শখটা দিছেন, এটা কি আনুমানিক না? তাহলে আপনি যেই বছর যান নাই ওইটা বিদ্যুৎ বিলের রেকর্ড করতে পারবেন। আপনি তো কি করছেন, 12 মাসের বিদ্যুৎ বিলের অ্যাভারেজ নিয়ে আসছেন, 12 মাসের গ্যাস বিলের অ্যাভারেজ নিয়ে আসছেন, 12 মাসের স্যালারি প্লাস 2টা ঈদ বোনাস অ্যাভারেজ নিয়ে আসছেন, এগুলো আসছেন না? জি, জি। ও আমি তো যে লোক আমি এটা- এটা আনুমানিক হারে দিতেছি, হ্যাঁ, আনুমানিক হারে অনুমান করে দিতেছেন, দিতেছি। এটা তো 100% অ্যাকচুয়াল বলেন। বাজেট কিভাবে করে? সরকার খরচ করে এসে বাজেট করে, না আগের থেকে অনুমান করে বাজেট করে? আপনি তো ওইভাবেই করছেন। অনুমান করে তো পাবেন। হ্যাঁ, ওইভাবেই তো চিন্তা করেন। শোনেন, আপনাদের কিডনিতে পাথর হয়েছে, কিডনি ট্রিটমেন্ট করান। তাহলে অপারেটিং কস্ট কত বলেন? অপারেটিং কস্ট কত? 92 পয়সা। হ্যাঁ, তাহলে দেখেন তো এখানে প্রতি পিসের জন্য অপারেটিং কস্ট 92 পয়সা। আপনার প্রমাণ পাইলেন কিনা বলেন? প্রতি পিসের জন্য অপারেটিং কস্ট 92 পয়সা, কোত্থেকে আসছে প্রমাণ পাইছেন? জি এই যে দেখেন, এই জন্য আমরা আমাদের বেতন আসছে কি 1 পিসে 4 পয়সা বেতন, খালাস খরচ। এইভাবে যদি বাণিজ্যিক আমদানি করে অ্যাজাম্পশন করে দিবেন, আর সিএ রিপোর্ট থাকলে এইভাবে আনুপাতিক হার আনতে পারেন কিনা বলেন? এখন দেখেন এখানে কিছু খরচ দেখবেন, এখানেও আছে, এই দেখেন টিএনটি এখানেও আছে না ভাই? তাহলে মাথায় রাখবেন, এটা হলো হেড অফিসের টিএনটি খরচ, আর এটা হলো কি ফ্যাক্টরিটা রেয়াত পান, হেড অফিসেরটা রেয়াত পান না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ফ্যাক্টরিটা রেয়াত পান, হেড অফিসেরটা কি পান না, রেয়াত পান না। ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ, ব্যাংক চার্জ, প্রোডাকশন রিলেটেড যেটা র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন ওইটা রেয়াত পান, কিন্তু হেড অফিসের যদি ইন্স্যুরেন্স থাকে, লাইফ ইন্স্যুরেন্স থাকে কর্মকর্তাদের, এগুলি কী পাবে না, রেয়াত পাবে না। তাহলে এইভাবে
এই যেখানে যেগুলো আছে এগুলি কী পাবেন না, রেয়াত পাবেন না এগুলি। তাহলে কি দেখেন, এটা হলো উপকরণ আর এটা হলো সংযোজন। এটা কি বলছে দেখেন, সংযোজন। দেখেন ধরতে পারছেন কি না, কি বলছে, সংযোজনের খাত বলছে না, ঠিক। আর এটা কি বলছে, উপকরণ। তাহলে এটা হলো উপকরণ আর এটার উপর কি, সংযোজন। তাহলে দেখেন এই হলো র মেটেরিয়াল, টোটাল র মেটেরিয়াল। আর এই টোটাল র মেটেরিয়াল এক পিসের জন্য কি কতটুকু র মেটেরিয়াল লাগে তার পরিমাণ আমরা প্রতি ইউনিটের জন্য পরিমাণে মূল্য দিয়ে গুণ দিছি। তাহলে বলেন এই 27-24 গ্রাম র মেটেরিয়ালের জন্য 3 টাকা খরচ হয়েছে, হয় কিনা বলেন। জি আর এই 27 গ্রাম র মেটেরিয়াল দিলে তার মধ্যে 3 গ্রাম ওয়েস্টেজ হয় কিনা বলেন। এখানে শুধু 5 লিটার দেওয়া হয় না, 5 লিটার দিলে হয়ে যাবে। তাহলে এই পার্টটা তো সবাই ক্লিয়ার। তাহলে আমার র মেটেরিয়ালের দাম হচ্ছে, ওই যে ওয়েস্টেজ যদি বাদ দেয় আর কি, বাদ না দেই, দেখেন 27 গ্রাম র মেটেরিয়াল, 27.91 গ্রাম র মেটেরিয়াল দিলে আমি 3.7 গ্রাম ওয়েস্টেজ হয়, বাকিটা ফিনিশ প্রোডাক্ট, যার মূল্য হচ্ছে 3 টাকা 13 পয়সা। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন একটা কেকের জন্য একটা পেপার কাপ লাগে না, কেকের পিছনে কাপ থাকে না, এই দেখেন এই কেকের নিচে কাপ দেওয়া আছে, কাপ, এই যে কাপ। তাহলে একটা কেকের পিছনে একটা কাপ দেওয়া লাগে না। জি আচ্ছা দেখেন, তাহলে একটা কেকের জন্য একটা কাপ দেওয়া লাগে, একটা কাপের দাম 30 পয়সা। তারপরে এই যে কেকের পিছনে যে র্যাপারটা আছে, এই যে কেকের র্যাপার, এই র্যাপার ছাড়া কি আপনি কেক বেচতে পারবেন? র্যাপার না থাকলে তো প্যাকেজিং থাকবে না। এই র্যাপারটা দিচ্ছেন না ভাই, এই র্যাপার, এই র্যাপারেরও তো একটা ওজন আছে দেখেন। তাহলে এই র্যাপারের 1.15 গ্রাম র্যাপারের ওজন হচ্ছে কত, সরি ওজন, এটা দেখবেন এটার সাথে যোগ হলে 25 গ্রাম হয়ে যায়। তার দাম হচ্ছে 48 পয়সা। পাইছেন কত, 48 পয়সা। গিফট বক্স, এই যে আমরা বক্সে বেচবো, আমরা 12 পিস কেকেরও একটা বক্সে ভরে দেবো না ভাই, বুঝেন, আমরা 12 পিস কেক একটা বক্সে দেবো কি না? জি স্যার, আচ্ছা, বক্সে তাহলে এই বক্সের দামকে যদি 12 দিয়ে ভাগ দেই, প্রতি পিস কেকের জন্য, স্ক্রিন কি দেখা যাচ্ছে, প্রতি পিস কেকের জন্য আমরা বলতে পারি না 12 ইন্টু 12 ভাগ একটা বক্স ভাগ 12, তাহলে প্রতি পিস কেকের জন্য এই পরিমাণ বক্স লাগবে, এবং প্রতি পিস কেকের জন্য 1.11 টাকার বক্স লাগবে, বলতে পারি কি না? ধরেন একটা বক্সের দাম 13 টাকা 32 পয়সা, 12 দিয়ে ভাগ দিলে কি আসে, 1 টাকা 11 পয়সা। দেখেন ধরতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, এই যে কেকটা আমরা যখন ডিলারের কাছে পাঠাবো, দেখেন এই কেকটা যখন ডিলারের কাছে পাঠাবো, এরকম একটা কার্টুনে ভরে পাঠাবো না, এরকম একটা কার্টুনে ভরে পাঠাবো। তাহলে এই কার্টুনে একটা দাম আছে না ভাই? তাহলে শুনেন, আপনি যে কেক বানাবেন, এই কেকের সোজা কথা ফ্যাক্টরির যাবতীয় খরচের সবগুলি ব্যয় এখানে নিয়ে আসতে হবে না, নাহলে তো কোম্পানি লসে যাবে না ভাই। তাহলে এই বক্সের মধ্যে থাকে 12টা গিফট বক্স। এই যে এরকম গিফট বক্স কটা থাকে, ওই উপরে ছিল 12টা, আবার এক বক্সের মধ্যে থাকে 12 পিস, তাহলে 44 পিস না, 140 পিস। 144 পিস। তাহলে একটা কার্টুনের দামকে 144 দিয়ে ভাগ দিলে প্রতি পিসের জন্য 25 পয়সার কার্টুন আসে কিনা বলেন? জি আচ্ছা কার্টুনের দাম 140 দিয়ে ভাগ দিলে, জি। তাহলে ট্যাপটা এত নগণ্য আমরা লিখতে পারছি বলেন, ট্যাপ, একটা ট্যাপ কিনলে অনেকগুলি কার্টুন করা যায়, যেটা আমরা কী করি 30 টাকার ট্যাপ আমরা লিখতে পারি না, এই জন্য লিখছি, দেখেন লিখি না, কিন্তু এই ট্যাপ কিনছেন। তাহলে দেখেন এই যে লিখি নাই, এত নগণ্য যে লিখি নাই। তাহলে আমি বলতে পারি না 27.91 গ্রাম র মেটেরিয়ালের মূল্য হচ্ছে 3.13 টাকা, আর এই একটা কেকের প্যাকিং মেটেরিয়ালের দাম 2 টাকা 14 পয়সা, বলতে পারি কিনা বলেন? যেহেতু এখানে ওজনটা মেনটেন হয় না, এই জন্য আমি কী করি, যোগফলটা আনি নাই। সবাই এবার বুঝছেন তো উৎপাদনকারী শখ কীভাবে করতে হয়? এটা হলো র মেটেরিয়াল, এটা হলো কি প্যাকিং মেটেরিয়াল। এখন আমি এই পণ্য উৎপাদন করতে যা TNT যদি ইউজ করি, মনে করি মার্কেটিং প্রমোশনের জন্য, ফ্যাক্টরিতে বিদ্যুৎ ইউজ করছি, গ্যাস ইউজ করছি, ইন্স্যুরেন্স, পোর্ট চার্জ, ব্যাংক চার্জ দিয়েছি, প্রোডাক্ট আনার সময়, র মেটেরিয়াল আনার সময়,
কোম্পানির পণ্য প্রচারের জন্য বিজ্ঞাপন ব্যয় করছি, জেনারেটর অয়েল দিয়ে চালাচ্ছি, তাহলে এই সবগুলি আমি যদি 6.3 পাই, সহগে যেহেতু আছে, রেয়াত পাবো না ভাই? জি তাহলে আমি বলতে পারি এই সার্ভিস বাবদ আমি 15 পয়সা খরচ করছি, দেখেন তো। হ্যাঁ তাহলে দেখেন র মেটেরিয়ালের দাম 3 টাকা 13 পয়সা, প্যাকিং মেটেরিয়ালের দাম 2 টাকা 14 পয়সা, সার্ভিস হচ্ছে 15 পয়সা, টোটাল 5 টাকা 43 পয়সা আমার উপকরণের মূল্য কিনা বলেন। জি এই পার্ট সবাই ক্লিয়ার? এবার স্যার দুইটা প্রশ্ন আছে স্যার এই পার্ট সম্পর্কে। বলেন। স্যার একটা প্রশ্ন হচ্ছে, এখানে আমি যে প্রাইসটা নিচ্ছি এটা কি ওই ভ্যাট সহ নিচ্ছি না ভ্যাট ছাড়া নিচ্ছি, মানে কেনার সময় যে ভ্যাটটা দিচ্ছি? আরে ভাই, সহ আপনি নিচ্ছি না আপনি ছাড়া দিচ্ছি? আপনি ক্লাস মিস করছেন প্রথম থেকে? ক্লাস তো মিস করিনি স্যার, কিন্তু সবটা একটু প্যাচ লেগে আছে। আচ্ছা দাঁড়ান, আমরা যখন আরেকবার দেখা দেন আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই। হ্যাঁ, আপনার পকেটে আবার 2 লাখ টাকা আছে, তো দেখাইতে হবেই। দেখেন, আপনি বোঝেন, এই যে আপনি যখন মূল্য বের করছিলেন, দেখেন তো এই ব্যাটের টাকাটা বাদ দিয়ে দিছিলেন না? জি স্যার, ভ্যাট অথবা এইখানে ব্যাটের টাকা বাদ দিয়েছিলেন কিনা বলেন? বাদ দিয়েছিলেন না রিবেট? তাহলে আমরা বলতে পারি না ব্যাট ছাড়া মূল্য। জি স্যার, জি ভ্যাট ছাড়া এবার উত্তর পাইছেন? তাহলে এখানে জি, স্যার। ব্যাট ছাড়া মূল্য। তাহলে বলেন এইটা উপকরণের মূল্য না? সেটা হচ্ছে 5% আমি যদি সেল করি 5% অথবা 15%, যেটাই হোক ভ্যাট ছাড়া মূল্যই আমি দিব। না 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 এরকম তো না, না যে আমি দাঁড়ান, রিবেট নিতেছি। দাঁড়ান, পেঁচে কথা বললেন না। আপনি যদি রিবেট নেন, ব্যাট ব্যাট যা দিবেন তাই তো রেয়াত পান না? আপনি হ্যাঁ, যদি rebate সেল ব্যাট নিতে 15% দেন, কেনার সময় ব্যাট যা দিবেন তাই রেয়াত পাবেন না? জি স্যার, তাই পাবো। তাহলে ওটাই ফেরত দিবেন, অসুবিধা কি? কিন্তু 5% যদি আমি সেল করি বা 7.5% সেল করি, তখন তো স্যার তখন কি ভ্যাটটা কি অ্যাড হবে নাকি অ্যাড হবে না? আপনি বোঝেন, ব্যাট যদি অ্যাড করেন তাহলে তো আপনার উপকরণের মূল্য বেড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি স্যার মানে 5% না না, আপনি বোঝেন, শুনেন ভাই, সব এখানে ওইগুলি রেকর্ড হয়, সব কথা কিছু জিনিস ইশারা বুঝা নেবেন। আপনি যদি নিয়ম হচ্ছে ব্যাট ছাড়া মূল্যটাই লেখা, বোঝেন নিয়ম কি? হ্যাঁ, ভ্যাট ছাড়া মূল্যটাই ব্যাট ছাড়া লেখা। মূল্যটাই লেখা, কিন্তু আপনি যদি 100 টাকার র মেটেরিয়ালের দাম লেখে তাহলে ইউনিট প্রাইস কম থাকবে, মানে 100 টাকার সাথে ব্যাটটা যোগ করে ইউনিট প্রাইস বৃদ্ধি পাবে কিনা বলেন? জি স্যার, 100 বৃদ্ধি পেলে আবার এডিশনে বেশি হবে না? তাহলে এগুলি অনলাইনে বলে ইন্সপেক্টর সারা শুনতেছে না? জি স্যার, জি। বাকিটাই আলাদা সুবিধা নেবেন, সব জিনিস প্রকাশ্যে বলতে নাই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, এগুলি তো অনলাইনে দিয়ে দিয়েছে, পরে তো সারা শুনবে। এগুলো আপনি টেকনিক ইউজ করেন, কিছু জিনিস আলাদা বুঝেন, সব প্রশ্ন সব জায়গায় করতে নাই, ঠিক আছে? এটা আলাদা জি করবেন। আচ্ছা দেখ, তাহলে দেখেন এটা হলো উপকরণের মূল্য কিনা বলেন। আইনে বলা আছে উপকরণের মূল্য 7.5% হ্রাস বৃদ্ধি হলে মোট উপকরণের মূল্য, তাহলে সেই টাকাটা 5.43 টাকা না ভাই? বলেন। জি আচ্ছা এখন দেখেন, এখন এই যে 92 টাকা করতে আসছে, বুঝছেন? তাহলে দেখেন কিছু কিছু কস্ট এখানেও আছে, এখানেও আছে না? কিছু কিছু খরচ এখানেও আছে, এখানে আছে কিনা বলেন? তাহলে যেগুলি নিছেন এগুলি ব্যাট চালান পাইছেন, উপকরণ হিসেবে নিছেন, আর যেগুলি এখানে আছে এগুলি কি উপকরণ প্রমাণ দিতে পারে নাই বা চালান পান নাই। তাহলে মাঝে মাঝে এমন কোনো সার্ভিস যদি থাকে যে র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল তো আসলে উপায় নাই, যেটা আপনি টেকনিক্যালি চালান পান না, সিএনএফ এর কমিশন, তারপর আরও অন্যান্য কিছু, হ্যাঁ লোকাল পারচেস, এগুলি সংযোজনে দিয়ে দিতে পারেন না? কিছু কিছু সার্ভিস যেগুলি রেয়াত পান না, এগুলি কি চালাকি করে সংযোজনে দিলে, যেমন সিএ ফার্ম থেকে অডিট রিপোর্ট করছেন, ব্যাট চালান দেয় নাই, একজন অ্যাডভাইজার থেকে ব্যাটের কনসালটেন্সি নিয়েছে, চালান দেয় নাই, তাহলে এগুলি সংযোজনে কৌশলে দিয়ে দিতে পারেন কিনা বলেন? জি স্যার। তাহলে একক প্রতি আমার ব্যয়টা কমে যায় না? উপকরণের মূল্য কমে যায় না? তাহলে দেখবেন যে পণ্যের মূল্য কম রাখা যায়। এটা টেকনিকটা বুঝবেন। এখন বোঝেন যে এটা হলো আমার উপকরণের মূল্য, আর আমার অপারেটিং কস্ট কত? 92 পয়সা কিনা বলেন। এখন ইন্সপেক্টর চার্জ 40% বললে আমার পক্ষে এই 40% মানা সম্ভব? আমি কি জানি আমার প্রোডাক্টের বিক্রি মূল্য 10 টাকা না? সবাই কি বলেন? আমি কি জানি আমার প্রোডাক্টের বিক্রি মূল্য কি 10 টাকা। তাহলে এখানে দেখেন যে এই যে 10 টাকা, এই টাকার উপরে আমি যে মুনাফা অন্যান্য, এখন বলেন এই কেকে আপনার মুনাফা হইতে পারে কয় টাকা আনুমানিক? এই কেকে আপনার মুনাফা,
জি 2 টাকা 45 থেকে 50 পয়সা। সবাই বলেন এরকম একটা কেকে মুনাফা হইতে পারে কত? আচ্ছা দেখ ভাই বলছে 45 থেকে 50 ভাই বলছে 2 টাকা, বাস্তবে 2 টাকা হয় না। আচ্ছা 2 টাকাই দিলাম। তাহলে দেখেন সম্ভব না স্যার, কারণ এখানে সর্বোচ্চ 10% এবং 50% বেশি প্রফিট করতে পারবেন। আচ্ছা যাক আমরা শিখার জন্য দিই। আচ্ছা আপনি 10% দিলে আপনি বলেন কত পার্সেন্ট দিবেন? 10% দেওয়া যেতে পারে। ভাই এত ভেজাল দোকান নাই। আচ্ছা দেখেন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে 10 টাকা থেকে 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দিলে আমি ব্যাটারি পরিমাণটা পাবো কিনা বলেন? তাহলে দেখেন 6.35 এই টাকা যদি আমি এখানে দেই, দেখেন 6.35, তাহলে দেখেন তো আমার এই প্রোডাক্টের দাম হচ্ছে বেশি হয়ে গেছে। দেখেন আমার প্রোডাক্টের দাম কয় টাকা? 10 টাকা না? জি 10 টাকাকে যদি 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দেই, তাহলে 1 টাকা 30 পয়সা ব্যাট আসে কিনা বলেন? 10 টাকার মধ্যে তো ব্যাট আছে। ব্যাট আসে কত বলেন? জি 1 টাকা 30 পয়সা। তাহলে 10 টাকার থেকে 1 টাকা 30 পয়সা বাদ দিলে ব্যাট ছাড়া বিক্রয় মূল্য কত? 8 টাকা 70 পয়সা। তাহলে দেখেন তো এই দুইটার যোগফল 8 টাকা 70 পয়সা হইতে হবে কিনা? জি তাহলে 8 টাকা 70 পয়সা থেকে এইটা বাদ দিবেন, আর এই যে এই 92 বাদ দিবেন, তাহলে মুনাফার ঘরে কত দিতে হবে? 2 টাকা 35 পয়সা। দেখেন মুনাফার ঘরে 2 টাকা 35 পয়সা দিলে কি এখানে এই যে 8 টাকা 70 পয়সা আসবে। বুঝছে ব্যাক ক্যালকুলেশন? টোটাল আপনার বিক্রয় মূল্য থেকে ব্যাট বাদ দিবেন। ব্যাট বাদ দিলে কত আসে? 8 টাকা 70। 8 টাকা 70 থেকে উপকরণের মূল্য বাদ দেন। উপকরণের মূল্য বাদ দিয়ে 90 পয়সা ছিল না, 90 পয়সা বাদ দেন, তাহলে বাকিটা মুনাফা না? দেখুন এখন কোনো কারণে যদি উপকরণের মূল্য বৃদ্ধি পায় তাহলে মুনাফা কমে যাবে না? আর উপকরণ যদি হ্রাস পায় মুনাফা কি বৃদ্ধি পাবে না? তাহলে এই সহগটা বোঝেন না এমন কি আছেন? স্যার আপনার এই একটা প্রশ্ন ছিল এখান থেকে, যদি মনে করে বলেন। স্যার যেমন আপনি বললেন যে স্যার যে আমাদের কোনো উপাদান সংগ্রহের ক্ষেত্রে মানে কোনো সংগ্রহের ক্ষেত্রে যদি আমরা কোনো রকম ব্যর্থতা না পাই, উনি অলিম্পিক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমি ওরে কি অবস্থা সংযোজনের আমি বলি শোনেন, আমি মনে হয় প্রশ্নটা বুঝছি একটু। দেখেন এখানে যদি আপনি কোনো র মেটেরিয়ালের ব্যাচেলার না পান তাহলে কি সংযোজনে দেখানো সম্ভব বলেন? র মেটেরিয়াল না রেসিপি চেঞ্জ হয়ে যাবে না? প্যাকিং মেটেরিয়ালে যদি চালান না পান এখানে কি দেখানো সম্ভব? না, কারণ এটা সংযোগ না, কারণ হ্যাঁ র মেটেরিয়াল প্যাকিং দেখা, কিন্তু সার্ভিসগুলি টেকনিক্যালি দেখানো সম্ভব কিনা বলেন? কিন্তু আপনি যে মনে করেন বিজ্ঞাপন সার্ভিস যদি এখানে দেন ইন্সপেক্টর ধরতে পারবে? না, এটার জন্য বাধ্যজনক। হ্যাঁ এইভাবে হলো যে একটা সার্ভিস মনে করেন ক্লিনিং সার্ভিস, সিকিউরিটি সার্ভিস আপনি পান না, এটা দিলে হয়তো কোম্পানির 2-1 টাকা সেভ হয়। টেকনিক খাটায় কি তখন ইউনিট প্রাইসটা কম আসে। এটা হচ্ছে ছোট্টখাটো জিনিস। ঠিক আছে? তাহলে আমরা যেগুলো উপকরণ আমরা মূসক চালান দিয়ে পারচেজ করতেছি এগুলো আমরা উপকরণের মধ্যে দিলাম, কিন্তু যদি মূসক চালান না দেওয়া উপকরণ আমরা পারচেজ না করি, এমনি যদি করি মূসক দিয়ে কিনলাম না, তাহলে সেটা কি আমরা সংযোজনের ঘরে না দিব? না না সংযোজনে দিতে পারবেন না। কারণ কি আপনি মনে করেন এখানে বোঝেন, এখানে 1-2টা সার্ভিস যেগুলি চোখে লাগে না, যেমন অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন, ইন্স্যুরেন্স, এগুলি দিলে ইন্সপেক্টর স্যার ধরতে পারবে না, টিএনটি বিল দিলে ধরতে পারবে না। কিন্তু আপনি যদি এখানে রেসিপি চেঞ্জ করে ফেলান তাহলে 27 গ্রাম র মেটেরিয়াল কি মিলবে? তারপরে এখানে যে প্যাকিং মেটেরিয়াল একটা কমায় ফেলান তাহলে তো আপনার রেসিপি মিলবে না ভাই। মিলবে? এই যে ইউনিট প্রাইস যে আসছে এইগুলি হচ্ছে ছোট্টখাটো সূক্ষ্ম বুদ্ধি, যে কিছু কিছু সার্ভিস আছে টেকনিক্যালি কি এখানে না দেখা এখানে দেওয়া যায়। ভাই শোনেন, সবাই কি সব সার্ভিস রেয়াত নেয়? এটা আমি তো এরকম বাণিজ্যিক আমদানি চিনি,
শুধু বিল অফ এন্ট্রিটা রেয়াত নেয়, পোর্ট চার্জ, ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জ রেয়াত নেয় না। তাহলে এই বাণিজ্যিক আমদানি যদি মনে করে আমি যদি পোর্ট চার্জ, ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জ রেয়াত নেই, তাহলে এখানে ইউনিট প্রাইস বৃদ্ধি পায় না? এখানে দেখালে কি বৃদ্ধি পাবে বলেন? এভাবে বোঝেন ভাই। আপনার কথা বলতে কষ্ট হয়, একটু নেটওয়ার্কটা ঠিক করে লাস্টে কোশ্চেন আনসার সব ফোন করেন, কারণ আপনার কথা ভেঙে ভেঙে যায় তো আমরা বুঝি না, উত্তর দিতে কষ্ট হয়, বুঝছেন? আচ্ছা তাহলে বোঝেন, আশা করি বেশি শিখেলে মনে প্যাস লাগতেছে। হ্যাঁ, তাহলে এটা হলো কাস্টার্ড কেক 25 গ্রাম ভ্যানিলা গিফট প্যাক, এই শখটা সবাই দিতে পারবেন কিনা? স্যার শতকরাটা কিভাবে বের করব? বুঝি নাই। শতকরা দেখেন বোঝেন, শোনেন, এগুলি সহজ জিনিস। এটা হলো এত টাকায় ওয়েস্টেজ হয় এত গ্রাম, 1 গ্রামে কত, 100 গ্রামে কত। আচ্ছা এটা আমি দেওয়ার সময় শতকরা বাই করে দিব, এটা আইসেমি কারণে হয়তো যে কোনো কারণে হয় নাই। আচ্ছা দেখেন এইখানে গিফট বক্সের শখ দিচ্ছেন কিনা বলেন পিছে, এটা কি ছিল? ভ্যানিলা গিফট বক্স। আমাদের কি জানি দুইটা আছে, একটা গিফট বক্স আর একটা সিঙ্গেল না? তাহলে এখান থেকে যদি বক্সটা বাদ দিয়ে দেন, দেখেন এই যে বক্সের ইয়াটার রেটটা যদি বাদ দেন, তাহলে সিঙ্গেল পিসের রেট পেয়ে যাবেন কিনা বলেন? খেয়াল করেন এখানে গিফট বক্সের দাম কত, 1.11, দ্বিতীয় সহগে যায়, সব কিছু ঠিক আছে, দুইটাই 25 গ্রামের, ওটা সিঙ্গেল বেচছি। দেখেন এখানে কি গিফট বক্স আছে? এগুলো তো আপনাদের দিব, বাসায় বসে বসে দেখবেন, স্টাডি করবেন। তাহলে এখানে দেখেন গিফট বক্স কি আছে? নাই। দেখেন তো এখানে কস্টিং ছিল 5 টাকা 43 পয়সা, গিফট বক্সের দাম 1.11। দেখেন তো এখান থেকে 1.11 বাদ দিলে 4 টাকা 82 পয়সা আসে না? জি স্যার, 4 টাকা 82 পয়সা। আচ্ছা তাহলে এই গিফট বক্সের সাথে কিন্তু আমার এই কেকের বিক্রয় মূল্য কত? 16 টাকা 15 টাকা না? এটা আগেটা তো 10 টাকা ছিল প্রতি পিসের দাম, বক্স ছিল 120, এটা সিঙ্গেল পিসের বিক্রয় মূল্য কত বলেন? 15। তাহলে এখানে 15 আসবে কি না? 15 আসবে বিক্রয় মূল্য? জি স্যার, ওখানে 15 আসবে। হ্যাঁ, 15কে যদি 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দেন, তাহলে ব্যাট হচ্ছে 1 টাকা 96 পয়সা। তাহলে 15 থেকে 1 টাকা 96 পয়সা বাদ দিলে ব্যাট ছাড়া প্রতি পিসের ক্রয় মূল্য কত বলেন? 13 টাকা 05 পয়সা না ভাই? জি জি 13 টাকা। তাহলে দেখেন এইখানে যদি এই যে 13 টাকার থেকে যদি র মেটেরিয়ালের দাম দেন, সংযোজন বেশি না? দেখেন তো প্রায় 200% সংযোজন না? দেখেন তো জি স্যার, র মেটেরিয়ালের দাম 4 টাকা 82, সংযোজন কত বলেন? সংযোজন বেশি। তাহলে এখানে মুনাফা, তাহলে ইন্সপেক্টর স্যারকে বলবে না, স্যার দেখেন একই প্রোডাক্ট বক্সে বেচলে একটু প্রফিট কম হয়, কিন্তু সিঙ্গেল প্যাকেট দেখলে দেখেন সংযোজন একই প্রোডাক্টের 15 টাকা আর বক্সে বেচতে 10 টাকা, কারণ আমি 12 পিস একসাথে দেই, এই জন্য কি কিছুটা ডিসকাউন্ট, কিছু অপারেটিং কস্ট কি এক পিসের জন্য যেমন বিজ্ঞাপনের খরচ আছে, 12 পিসের জন্য বিজ্ঞাপনের খরচ আছে না? আছে। তাহলে বলেন দুইটা শখ দিতে পারবেন? জি স্যার, দেওয়া যাবে। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে দেখেন এই যে আপনি যদি এরকম চকলেটের 25 গ্রামের গিফট বক্স দিতে পারেন, তাহলে এটাও দিতে পারবেন। দেখেন 25 গ্রাম চকলেট, তৃতীয় আইটেমে যান, এখানে সব রেসিপি এক, কস্টিং এক, শুধু ভ্যানিলা ফ্লেভারের জায়গায় আপনি চকলেট ফ্লেভার দিচ্ছেন না? দেখেন তো আপনি ভ্যানিলা ফ্লেভারের জায়গায় কি দিচ্ছেন? চকলেট ফ্লেভার। তাহলে এখানে শুধু চকলেট ফ্লেভারটা দিলে কস্টিংটা চেঞ্জ হয়ে যাবে না? জি চেঞ্জ হতে আচ্ছা এখন দেখেন চকলেট ফ্লেভারের বিক্রয় মূল্য কত ছিল আপনার? এই যে 1 টাকা, এই যে আপনার এখানে দেখেন রেট কিন্তু এক না, 125 টাকা আর 100 কত 25 টাকা। তাহলে এক পিসের বিক্রয় মূল্য 10 টাকা 42 পয়সা কিনা বলেন, কারণ চকলেটের কস্টিং বেশি। তাহলে তৃতীয় আইটেমে যায় দেখেন, এখানে আপনি দেখেন এই যে 1 টাকা 42 পয়সা থেকে যদি ব্যাট বাদ দেন, তাহলে 9 টাকা 6 পয়সা কি তার বিক্রয় মূল্য না ব্যাট ছাড়া? তাহলে 9 টাকা 6 পয়সা থেকে আপনি শুধু এই সংযোজনটা চেঞ্জ করবেন, শুধু এই গোটা চেঞ্জ করবেন। 9 টাকা 6 পয়সা থেকে এইটা বাদ দিয়ে আর ওই যে 90 পয়সা বাদ দিলে বাকিটা মুনাফা অন্যান্য না? ভাই বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। আচ্ছা বলেন
তাহলে এই চকলেটের যদি 25 গ্রাম এটা দিতে পারেন, চকলেটের 50 গ্রামটা দিতে, এই সিঙ্গেল প্যাকেটটা দিতে পারবেন না, শুধু বস বাদ দিয়ে দিবেন, পারবেন কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এইভাবে মোট 4টা শর্ত বলছেন সবাই, এটি বলি ফন্ট ওই ম্যাকের জন্য ভেঙে যায়। এখন দেখেন 25 গ্রামের শখ যদি দিতে পারেন 25 গ্রামের, তাহলে এটাকে ডবল করে দিলে 50 গ্রাম হয়ে যাবে না র মেটেরিয়াল? দেখেন তো, বলছি 25 গ্রামের ডবল কি 50 গ্রাম না? তাহলে 50 গ্রামের শখ যা আপনি আগে যে র মেটেরিয়াল ইউজ করতেন এটা ডবল করে দিলে হবে না? দেখেন তো, আগে দিয়েছিলেন 25 গ্রাম, এখন হচ্ছে 55 গ্রাম হয়েছে কিনা বলেন? শুধু কয় জায়গায় চেঞ্জ হচ্ছে দেখেন, এখানে পেপার কাপ একটা লাগছে, র্যাপারের ওজনটা একটু বাড়ছে না, কারণ এখন র্যাপারটা একটু মোটা লাগবে না ভাই? দেখেন 1.17। গিফট বক্স আগে ছিল 12 পিসের জন্য এক বক্স, এখন 6 পিসের জন্য এক বক্স না? জি। আগে কার্টুন ছিল কয়টা দেখেন, 12x12, তাহলে এখন কিন্তু 6x12 হবে না? কি বলেন? তাহলে এইভাবে বাদ বাকি শখগুলি দিতে পারবেন কিনা বলেন? দিতে পারবেন? জি জি, 50 গ্রামেরটা বানাইতে মনে হয় খরচ কম লাগবে, কারণ ওখানে তো হ্যাঁ, সংযোজন কম। তাহলে দেখেন 50 গ্রামের বিক্রয় মূল্য কত, এই দেখেন এক বক্সের দাম হচ্ছে 6 পিস থাকে 175, এই দেখেন এই যে এমআরপি, আর এক্স ফ্যাক্টরি প্রাইস হচ্ছে 250, তাহলে এক পিসের দাম কত? ব্যাট হচ্ছে 32 টাকা 62, ব্যাট ছাড়া 217, 217কে ভাগ দিলে এক পিসের দাম হচ্ছে 20 টাকা, তাহলে 20.83 দেখেন, দেখছেন 20.83, এটা থেকে ব্যাট বাদ দিলে বাকিটা বেরো ওই যে 18 টাকা, তাহলে এই মূল্য আর ওই যে 90 পয়সা। এখন দেখেন অপারেটিং কস্ট ডবল ধরতে পারেন না? ধরতে পারেন? কারণ আপনি বোঝেন 25 গ্রামের কেক মেশিনে যে কটা হবে, বড় সাইজের কেকগুলোর সংখ্যা কমে যাবে না? আনুপাতিক হারে কম। আনুপাতিক হয়, তাহলে আপনি কি করতে পারেন, 90 জায়গায় 180 পয়সা দিয়ে দিতে পারেন না অপারেটিং কস্ট? কারণ আমি এখন কেক কম পিস, মানে পিস আপনি 20 কেজি দিলে 25 গ্রামের যে আইটেম পাবেন 50 গ্রামের আইটেম অর্ধেক পাবেন না ভাই? কারণ দুইটার ওজন একটা সমান না। জি স্যার। তাহলে বলেন এইভাবে সবগুলি করতে পারবেন ভাই? আপনাদের কথাবার্তা তো সুবিধা লাগতেছে না। ইনশাআল্লাহ স্যার। তাহলে এইভাবে 6টা শখ কি করবেন, পিন দিবেন, 1টা 2টা 3টা এইভাবে করে 6টা শখ কি করবেন, পিন দিবেন, পাশাপাশি এই ওয়ার্কিংগুলিও কি দিয়ে দিবেন, বুঝছেন? শখও পিন দিবেন, ওয়ার্কিংগুলি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এই শখগুলি আপনারা কি করবেন, শখগুলি যদি অনলাইনে জমা দেন তাহলে অনলাইনে সাবমিট করবেন, রিটার্নের দিন দেখাই দিব। আর যদি অনলাইনে না দেন, ম্যানুয়ালি জমা দেন, তাহলে প্রথমে একটা ফরওয়ার্ডিং লেটার রেডি করবেন, এইভাবে একটা ফরওয়ার্ডিং লেটার রেডি করবেন, করে অফিসিয়াল প্যাডে এটা পিন দিবেন। এই যে দেখেন এইভাবে একটা জাস্ট ফর্ম ভেঙে গেছে, আমি এটা দেখাচ্ছি, প্যাডেরটা দেখাচ্ছি, এইভাবে একটা আচ্ছা ম্যাকে একটা প্রবলেম হয়েছে দেখাচ্ছে। আচ্ছা দেখ, একটা ফরওয়ার্ডিং লেটার রেডি করবেন, হ্যাঁ, করে এই সবগুলি পিন দিবেন, ঠিক আছে? প্রথমে দেখেন ফরওয়ার্ডিং লেটারটা রেডি করবেন, হ্যাঁ, একটা ফরওয়ার্ডিং লেটার রেডি করে সবগুলি সব পিন দিয়ে স্যারে সাইন করবেন, যে সিগনেটর এমডি স্যার বা যে যার সিগনেচার দেওয়ার রাইট আছে সিগনেচার করবেন, তারও ফরওয়ার্ডিং লেটার সহ। তারপরে কী করবেন, এই যে পণ্যের একক প্রতি মূল্য বের করছেন, এই যে চিনির দাম কত, ময়দার দাম কত, কত, এই প্রত্যেকটা 6.3 সাপোর্ট দেবেন। এখন বিল অফ এন্ট্রি থাকলে বিল অফ এন্ট্রিও দেবেন। এখন একজন বললেন যে ভাই আমি কেনার সময় তো চালান পাই নাই, অসুবিধা নাই, যেই ক্যাশ মেমো দিয়ে কিনছে ওই ক্যাশ মেমোটাই দিয়ে দিবেন। সার্ভিসের যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এটার কপি দিবেন। দেওয়ার পরে যেই প্রোডাক্টের শখ দিতেছেন সম্ভব হলে এই প্রোডাক্টের স্যাম্পল লাগাই দিবেন যদি ম্যানুয়ালি দেন, অথবা কি করবেন, ওই যে র্যাপার আছে না, র্যাপারের ছবি বা র্যাপারের একটা কাগজ লাগাই দিবেন বা ক্যাটালগ লাগাই দিবেন, মানে একটা নমুনা, উনি যেন বুঝতে পারে আপনি বোতলের শখ দিচ্ছেন, আপনি কেকের শখ দিচ্ছেন,
আপনি লিফটের শখ দিচ্ছেন, একটা ক্যাটালগ বা ছবি লাগাই দিবেন, দেওয়ার পরে 3 সেট রেডি করবেন, অনেক জায়গায় 4 সেটও লাগে। একটা হলো রিসিভ করে আপনাকে দিয়ে দিবে, একটা হলো ডিভিশনের জন্য, একটা হলো ব্যাট অফিসের জন্য। দেখেন বুঝতে পারছেন কিনা? স্যার আমার একটা প্রশ্ন এখানে, এটা ধরেন আমাদের একটা কোম্পানিতে, বড় কোম্পানিতে ভ্যাটের ডিপার্টমেন্ট আলাদা আছে, এই সবের কাজটা ভ্যাট ডিপার্টমেন্টের এই কস্টিংটা ভ্যাট ডিপার্টমেন্ট করবে, না যে অপারেটিং ম্যানেজার আছে যে প্রোডাকশন দেখে উনি এই কস্টিংটা করবে? বস আমি একটা কথা বলি যে অনেক সময় কপাল দুঃখে অনেক কিছু করা লাগে কিনা। ব্যাটের লোক কিন্তু শুধু ব্যাটের লোক না, ব্যাটের লোক স্টোরে কাজ করে কিনা বলেন, বেতন কিন্তু কম হইতে পারে অন্যদের চেয়ে, ঠিক না? ব্যাটের জি, জি, লোক জি। অ্যাকাউন্টসের কাজ করে না, কি বলেন? বিদেশ কাটে না ভাই? করে, করে। ব্যাটের লোক অ্যাকাউন্টস জি, কাজ জি, করে, জি। ব্যাটের লোক স্টোরে কাজ করে, ব্যাটের লোক ওই যে শখ মানে প্রোডাকশনে কাজ করে। এটা হলো দুঃখের বিষয়। বাংলাদেশে আমি তো চাকরি করছি, এই মনের দুঃখে কেউ বলতে পারবেন না। এখন আপনি প্রোডাকশন অফিসার থেকে কস্টিংটা নিতে পারবেন, বাকিটা তো আপনি করা লাগবে না। বুঝতে পেরেছি স্যার। এখন আপনি শোনেন বস, আমি বলি কিছু কিছু কাজ না দিলে ভালো। শখটা যদি আপনি করেন, ম্যানেজমেন্ট কি জানবে? শখ করে নিজামুদ্দিন, রিটার্ন করে নিজামুদ্দিন, চালান কাটে নিজামুদ্দিন, ওটা বাদ দেওয়া যাবে না। কি বুঝছেন? বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, টেকনিক করে দিব। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে কিছু কাজ নিজের জিম্মায় রাখবেন। অন্তত আর ওই যে অ্যাসিস্ট্যান্টে ব্যাট চালান কাটাইবেন, ব্যাট চালান কাটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। ওই কয় না হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক করবেন। শখ, অনলাইন রিটার্ন, তারপর বিডিএস, এগুলি নিজের কবজায় রাখবেন, দেখবেন যে বস জীবনে কি চাকরি দিতে পারবো না। আর ওই যে অ্যাসিস্ট্যান্টে কী করবেন, 6 ট্রেজারি চালানগুলি শুধু কাটাইবেন, যে কিছু কিছু কাজ কি স্মার্ট ওয়ার্ক করবেন, যে এই লিস্ট ধরাই দেবেন, এগুলি চালান করেন বৈশা বৈশা। ঠিক আছে, এইভাবে চিন্তা করেন। তার একেবারে খাতার যোগফলগুলি বের করে দেন, রিটার্নটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা এখন মনে করেন আজকে 25 বাজে, নতুন টপিক কিন্তু শুরু করা সম্ভব না, তাহলে নেক্সট ক্লাস কালকে করাবো উৎসে কর্তন। ঠিক আছে, উৎসে কর্তন করে তারপরে তো আপনাদের মনে একটা ক্লাস বাড়ানো লাগতে পারে, যা বলতেছি এই ক্লাস মনে হবে না, একটা ক্লাস বাড়ানো লাগতে পারে। আচ্ছা এটা লাস্টে দেখা যায়। কালকে তাহলে বিডিএস এর ক্লাস করাবো, করে তারপরে 9.1-এ যায় ওই 9.1-এর ক্রয় বিক্রয় খাতা এগুলি কীভাবে করবেন আলোচনা করবো। ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা এখন আজকের আলোচনা বা পূর্ববর্তী কোনো কোশ্চেনের উপরে থাকলে, যেহেতু 9টা 25 বাজে, আপনারা বলেন। আর ওই যে ভিডিও এখনো আপলোড হইতেছে, রাত্রের মধ্যে পেয়ে যাবেন। বলেন আপনি কারো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা স্যার, এই যে সব ফরওয়ার্ডিংটা কিভাবে লিখবো স্যার? একজন করে বলেন ভাই। স্যার সব ফরওয়ার্ডিংটা কিভাবে লিখবো? বুঝি নাই। ফরওয়ার্ডিং ভাই শুনেন, ফরওয়ার্ডিং আমার এখানে লেখা আছে। আমার ওই যে ম্যাক, তো ম্যাকের মধ্যে ওই যে মাঝে মাঝে কী হয়, ওই বোঝে না, বেশি কন্ট্রোল করে এরা। এটা ফন্টের কারণে ইয়ে হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল দিই, দাঁড়া 1 মিনিট, যদি বিজয় হতো না, এখানে ফরওয়ার্ডিং আমি রেডি করে দিছি, বুঝছেন? এখন কথা হলো যে ফন্টের জন্য একটু ইয়ে হয়। এই যে আপনারা এই দেখছেন, এই যে পেয়ে যাবেন, এই ফরওয়ার্ডিং দিয়ে দিছি আপনাকে, স্যাম্পল দেখছেন। এটা দিয়ে দিব আপনার কম্পিউটারে, সুতনি ইউএমজিতে দিবেন, ঠিক হয়ে যাবে। আমি আপনার সহজের একটা সেট স্যাম্পল দিয়ে দিব। স্যার এক্সেল শীটগুলা দিলে ভালো হবে স্যার। এক্সেল শীট তো দিবই। আমি শোনেন, আমি এই পর্যন্ত যা বলছি পরে পাইছেন কিনা বলেন। মাঝে মধ্যে হয়তো একদিন দেরি হয়। পেয়েছি। হ্যাঁ, তাহলে কারণ আপনার থেকে আমার টেনশন বেশি, তো আপনি 3 দিন পরে চলে যাবেন, কিন্তু আমার তো 2 লাখ টাকা আপনার কাছে পড়ে আছে, বুঝেন নাই? আপনার থেকে আমার টেনশন বেশি। দেখ ওই আবার কেউ ইয়ে না, মজা করতেছি, মজা চলেই নেন। আচ্ছা এখন বলেন, কোশ্চেন বলেন। আচ্ছা স্যার, সহগ করার সময় ওই যে লাস্টে দেখলাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল, উপকরণে দিলাম, এইটা আমি যত বেশি দিতে পারবো মানে তত আমার বোধহয় সহগ করাতে লাভ। না আমি বলি, আপনি চেষ্টা করবেন আমি যতটুকু পারেন বুঝাইতে পারি না ভাই, আপনি উল্টাপাল্টা দিলে তো হইব না। আপনি চেষ্টা করবেন যতটুকু পারেন অ্যাকচুয়াল দিতে। যেমন আমার এক ক্লায়েন্ট, বুঝছেন, উনি প্লাস্টিক ফ্যাক্টরি, হ্যাঁ প্লাস্টিক ফ্যাক্টরি চালু করছে। এখন বলেন নতুন অবস্থা কি আপনি জানেন কত টাকা লাগবে বলেন? না স্যার, আমি তো নতুন এই যে একজনের নতুন অবস্থা, জীবনে প্রথম উৎপাদন জানেনই না, উনি কি করছে, অ্যাজাম্পশন করে 2 টাকা করে দিয়ে দিছে প্রতি কেজিতে। উনি 1 মাস পরেই বলতেছে ভাই সর্বনাশ, কি শখ তো দিছি, ব্যস্ত লাগছে, কি আমার প্রতি কেজির জন্য 6 টাকা বিদ্যুৎ বিল লাগে। কি বুঝছেন? কারণ উনি কি 1 মাসের কস্টিং দিচ্ছে। আমি বলি এক কাজ করেন, ওই এই মাসে দিয়েন না, উনি দিবেই, শখ জমা দিচ্ছি। ইন্সপেক্টর লাভ দিয়ে উঠছে, কিরে ভাই প্রথম মাসে দিলেন 1 টাকা করে প্রতি কেজিতে, এখন 6 টাকা, উনি সন্দেহ। আমরা কি করছি, 3 মাসের অ্যাভারেজ করছি। মাঝে মাঝে বিদ্যুৎ বেশি আসে না, ওই যে কারেন্ট বেশি যায় না, বিদ্যুৎ বেশি আসে কিনা বলেন?
তারপরে 3 মাস করার পরে আমরা দেখলাম 4 টাকা 50 পয়সা অ্যাভারেজ। তাহলে একটা অ্যাভারেজ হয় কিনা বলেন? আপনি দেখবেন বিদ্যুৎ শীতের দিন কিন্তু বিদ্যুৎ বেশি ইউজ হয়, লোডশেডিং কম হয়, গরমের দিন জেনারেটর বেশি চালান না? জি স্যার, তাহলে এইভাবে গরমের বিদ্যুৎ বিল নিলে হবে, তখন জেনারেটরের বিলটাও নিতে হবে। এইভাবে মাথায় রাখবেন, এই জন্য অ্যাভারেজ করা ভালো। এমন অ্যাজ পার এক্সট্রা যত কাছাকাছি যাওয়া হয়। এখন আপনি দিলেন অনুমান করে একটা শখ, পরে যদি দেখেন কম বেশি হয় তাহলে চেঞ্জ করবেন না? জি স্যার, কারণ অডিটের সময় তারা বিদ্যুৎ গ্যাস বিল নিয়ে ওই ইস্যু ধরে গুণ দেয় যে অনেক কোম্পানি তো সেলস ফাঁকি দেয়, ব্যাট ফাঁকি দেয়, তাছাড়া তাহলে প্রোডাকশন হাইট করছে কিনা, এটা একটা কৌশল তাদের। স্যার এই 3 মাসে ধরেন স্যার বিদ্যুৎ বিলের সাথে তাহলে স্যার আবার আমার 3 মাসের প্রোডাকশনটা, জি ক্যাপাসিটিটা 3 মাসের ক্যাপাসিটিটা যোগ করে না না 3 মাসের ক্যাপাসিটি যোগ করার দরকার কি? আপনি এরকম করেন না কেন, 3 মাসের বিদ্যুৎ বিলের গড়কে দিয়ে এই মাসের উৎপাদন দিয়ে ভাগ দেন, অথবা হ্যাঁ এরকম করতে পারেন 3 মাসের উৎপাদনের গড় 3 মাসের বিদ্যুৎ বিলের গড়। হ্যাঁ স্যার ওই তো। ঠিক আছে, এইভাবে মানে এভারেজ বাইক করেন। আচ্ছা আচ্ছা স্যার, একটা প্রশ্ন স্যার, যে আমাদের সেলিং প্রাইসটা বার করে স্যার ব্যাক ক্যালকুলেশনটা করার কারণটা না, কি? সেলিং প্রাইস তো আমাকে ডিস্ট্রিবিউশন থেকে দিছে, এটা তো আমি বাই করার কেউ না, বুঝেন? আপনি মনে করেন যখন কেকটা শোনেন, এটা তো বাণিজ্যিক আমদানিকারক না যে 40-44 এডিশন করে দিবে আর মনে দুঃখে দিয়ে দিবে। এটা হলো কি উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদের এই ডিলারদের সাথে বসে মিটিং করছে না ভাই? জি স্যার, কোম্পানি ডিলারের সাথে মিটিং করছে কিনা বলেন? কোম্পানি ম্যানেজমেন্ট বসছে, সারা বাংলাদেশে ডিলারদের ডাক দিছে, বলছে যে বাজারে অন্যান্য কোম্পানির কেক কত, বলছে আমরা কেক 185 টাকা করে বেচবো, এরকম এরকম ইয়া করে তুলনা করে না, সিঙ্গেল পিস 16 টাকা বেচবো, এইভাবে দেখে রাউন্ড ফিগার রাখছে। করার পরে তখন বলছে না যে ঠিক আছে ডিলারের এত টাকা মুনাফা, এটা বেলুচিনাস আমি আজকে খুঁজে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ডিলারের এত টাকা মুনাফা, ডিস্ট্রিবিউশনে এত টাকা মুনাফা। আচ্ছা বলেন পানিতে দোকানদার কয় টাকা মুনাফা জানেন এখন? ওই যে 2.5 লিটার পানি বিক্রি করলে না তো স্যার। টিভিতে খবর আসছে 5 স্যার টাকা, অর্ধেকের উপরে স্যার লাভ স্যার। 5 টাকা নাকি মুনাফা পায়। তাহলে বুঝেন, এই জন্য দেখবেন হোটেলে গেলে আপনি নর্মাল দেখবেন যে আপনার খাবার দেয় আর না দেয়, আগে একটা পানির বোতল দেয়। আপনি নর্মালি দেখবেন যে কোনো হোটেলে পানির জগ আছে এখন বলেন? না, পায়ের যোগ নাই। কারণ কি আপনি দেখবেন যে একটা বোতল দিতে পারে, 2টা বোতল গছাইতে পারলে ওখানে 10 টাকা কি তার মুনাফা। তাহলে আর আপনি তো বোতলের দরদাম করেন না। এখন দেখে তাহলে এইভাবে ম্যানেজমেন্ট এই যে 10 টাকা যে মূল্য নির্ধারণ করছে এক্সপেক্টেড প্রাইস, এটা ডিলারদের সাথে অনেক কস্টিং করে করছে না? আপনি দেখবেন এইখানে এই যে এই বিক্রয় মূল্য ফ্যাক্টরি প্রাইস আর আটানা এদিক সেদিক করার জন্য 10 বার মিটিং করা লাগে। কি বলেন? কারণ সে তো প্রোডাকশন 1 পিস 2 পিস দিবে না, সে দিবে কত লাখ লাখ পিস প্রোডাকশন দিবে না? জি শোনেন, আপনি মনে করেন এই যে যারা বাংলাদেশে ময়দা বিক্রি করে, তারা যদি ময়দার দাম 10 পয়সা এদিক সেদিক করে, তাতে কোটি কোটি টাকা গরমিল হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, গত পর্যন্ত গরমিল হয়ে যায়। সবাই কি বলেন? এই যে আমরা যে কি 17 কোটি মানুষ, 17 কোটি মানুষ যদি 1 ডজন করে ডিম কিনি, 1 টাকা করে বেশি দিলে 17 কোটি টাকা না ভাই? জি স্যার। তাহলে ব্যবসা করার কোনো ব্যাপার বলেন? তাহলে এই জন্য কস্টিংগুলি খুব গুরুত্বপূর্ণ। মাঝখানে কিন্তু 17 কোটি টাকা নাই, পানি দাও শুধু। তাহলে কোশ্চেন থাকলে বলেন। আর কারো কোশ্চেন নাই? তাহলে শেষ করে দিব। স্যার স্যার আর একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার এই যে এলসি তে স্যার যে আমাদের স্যার থাকে মানে ভ্যাটের যে একটা ইফেক্ট থাকে স্যার, এইটা আমরা কিভাবে কি নিতে পারি স্যার? আচ্ছা, আপনি যদি রেয়াত নেবেন, হ্যাঁ যদি চিন্তা করেন এইভাবে, যদি চিন্তা করেন যে আমি রেয়াত নিব, খেয়াল করেন, তাহলে আপনি কি করবেন? এলসির পোর্ট চার্জ, ব্যাংক চার্জ, ইন্স্যুরেন্স, হ্যাঁ এই যেখানে লিখছি না আমরা, দেখেন এই যে কি লিখছি দেখছেন, ইন্স্যুরেন্স, ব্যাট চার্জ, পোর্ট চার্জ, এগুলিকে অ্যাভারেজ করে এখানে দিয়ে দিবেন। তাহলে হলো কি যা কিনছে তাহা বিক্রি করছেন আর এই সার্ভিস আইসা পড়বে। ঠিক অনুরূপভাবে ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জ, পোস্ট চার্জ এই 3টা রেয়াত দিতে পারেন, তাহলে এখানে দেবেন। আর যদি রেয়াত না নেন তাহলে সংযোজনে দিবেন। বুঝতে পাইছেন? যদি রেয়াত না নেন এই দেখেন এই যে সিএনএফ কমিশন পাইছেন, এই যে এখানে দিবেন, এই যেখানে সিএনএফ কমিশন, হ্যাঁ তারপরে যে এই যে ব্যাংক সুদ চার্জ দেখছেন, এই যে এখানে দিবেন। আর যদি রেয়াত নেন তাহলে কোথায় দিবেন? এখানে দিবেন।
ঠিক আছে? স্যার কোন একটা টেন্ডারের জন্য আমি লোন নিচ্ছি, আমি টেন্ডারের জন্য লোন নিচ্ছি প্রোডাকশন করার জন্য। এখন ওই লোনের যে ইন্টারেস্ট ওইটা অথবা ভ্যাট যদি আমি দেই ওইটাকে আমি রিবেট পাবো? সবাই কি বলেন যে লোনের ইন্টারেস্ট কি ওনার উপকরণ? সবাই কি বলেন? না স্যার, এটা তো সংযোজন। হ্যাঁ, উপকরণ। আপনি এটা সংযোজনে দিবেন, কারণ লোনের ইন্টারেস্ট আপনার উপকরণ হয় না। এই যে এখানে এই যে ব্যাংক সুদ বা চার্জ এখানে দিয়ে দিবেন, এই যে সংযোজনে দিয়ে দিবেন। যদি ভাই আমি একটা কথা কই, 18 ওই যে 18 ক আছে না, আপনি ওখানে উপকরণ সংখ্যা দেওয়া আছে, এখানে লোনটা উপকরণ হয় না। আপনি যদি বলছেন আপনি মেশিনারি কিনছেন, সার্ভিস কিনছেন, তাহলে বুঝতাম, কিন্তু লোনটা কি উপকরণ হিসাবে মানে বিবেচিত না। আচ্ছা, বলেন আর কার কি কোশ্চেন আছে? স্যার স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। অনেক সময় স্যার একটা প্রোডাক্টের দাম বেশি, বাট আমরা যদি এডিশন বাড়াই সেক্ষেত্রে কোম্পানি আমাদের প্রশ্ন করে এত পার্সেন্ট এডিশন কেন? সেক্ষেত্রে তো স্যার অনেক সময় আমাদের সিএনএফ কমিশন, এলসি কমিশনে এখানে আমরা খরচ বাড়াই দিই, কারণ কোম্পানির তো একটা প্যানিক থাকে। না, আমি বলি শুনেন, কিন্তু আবার না আমি বলি বুঝেন, কিছু কিছু জায়গায় যেমন খালাস খরচ, হ্যাঁ, যেমন আপনি যদি বাণিজ্যিক আমদানিকারক হয়, তাহলে আপনি মনে করেন সিএনএফ কমিশন যদি আপনার ইন্সপেক্টর স্যার চেক করতে চায়, করতে পারে না? বাণিজ্যিক আমদানিকারক যদি হয়, সিএনএফ খরচটাকে উনি চেক করতে পারে কিনা বলেন? যদি বলে সিএনএফ এর বিলটা নিয়ে আসেন, উনি যদি বলে খালাস খরচে যে আপনি ক্যারিজ ইনওয়ার্ড আউটওয়ার্ডের বিলটা নিয়ে আসেন, উনি যদি বলে আপনি ইন্স্যুরেন্স পোর্ট চার্জটা নিয়ে আসেন, এই কয়টা জিনিস একরে রাখার চেষ্টা করবেন, বাকিগুলি অ্যাজাম্পশন করে দিবেন। এখন অবাস্তব হইলে হইব বলেন? অবাস্তব হইলে তার হইব না, বাস্তবসম্মত। এখন যদি মনে করেন কোনো কিছু অ্যাড নাই, কিন্তু ইন্সপেক্টর স্যার বলছে 40% এডিশন, বাণিজ্যিক আমদানিকারক একটা, তাহলে আপনি বিবিধ আর অন্যান্য দিবেন, অন্যান্যতে দিবেন যে আমি আর জানি না, ওই উনি বলছে এই জন্য দিছি, আর মুনাফার জায়গায় 2 টাকা দিবেন। ওই ক্লাসে দেখাইলাম না যে আপনার এডিশন হয় 2 টাকা, মুনাফা হয় 2 টাকা, আর ইন্সপেক্টর স্যার বলছে যে 40% এডিশন করে নিয়ে আসেন, এখন আপনার 60 টাকা মুনাফা করে দেখান লাগে, তাহলে আপনার তো বাস্তবে হয় না। তাহলে আমি মুনাফার করে 2 টাকা দিলে না, অন্যান্য করে 5 টাকা। এখন ইন্সপেক্টর স্যার যদি বলে অন্যান্য 5 টাকা, কি স্যার এই অন্যান্য হইলো আপনার 40% এডিশন করতে যায়, আমি যেটা মিলাইতে পারি নাই। কি বুঝছেন? জি স্যার, আবার টেবিলের নিচে খরচ থাকে অনেক, এই যে টেবিলের নিচে খরচ চান, ওটা বুঝে নেন, ঠিক আছে? আমরা যেটা নিজস্ব বলি আর কি। তাহলে শেষ করে দিলাম, যেহেতু আপনাদের প্রশ্ন না, আমি আজকে তাহলে একটু আগে বেরোই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।